হ্যালো এভরিওয়ান, লুমিনাস লার্ন ফ্রম হোমের 33তম এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আমি তানভীর। সো অন্যান্য শুক্রবার এবং মঙ্গলবারের মতো আবারও আমরা তোমাদের সাথে হাজির হয়েছি, এবং যেমনটা কথা দিছিলাম গত সেশনে যে আমরা আরো একবার আইসিটি নিয়ে হাজির হব তোমাদের সামনে। যেহেতু মোটামুটি অনেক কথাবার্তা হচ্ছে সামনে আইসিটি, সামনে এইচএসসি পরীক্ষা হতে পারে এই ব্যাপারটা নিয়ে। তো সেই কারণে আমরা চেষ্টা করে যাচ্ছি যে এইচএসসি তেও যাতে আমরা তোমাদের কিছুটা হলেও সাহায্য করতে পারি সেই জিনিসটা লক্ষ্য রাখার জন্য বা সেই দিকটার প্রতি লক্ষ্য রাখার জন্য। তো তারই ধারাবাহিকতায় আরো একবার আইসিটি ক্লাস নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হলাম। সো ইনশাল্লাহ আজকে আমরা আইসিটি নিয়ে এমন একটা সাবজেক্ট যেটা আমরা যেই ব্যাকগ্রাউন্ড থেকে আসি না কেন, সায়েন্সের হই, বিজনেস স্টাডিজ এর হই বা হিউম্যানিটিজ এর হই, আমাদের সবারই এই সাবজেক্টটা আছে। এটা একটা কম্পালসারি সাবজেক্ট। সো এই সাবজেক্টের আমাদের যে ইন্টারমিডিয়েটের জন্য যে প্রিপারেশনটা আছে সেই প্রিপারেশনটা আমরা আজকে আরেকটু ঝালাই করে নেওয়ার চেষ্টা করব, নিজেদেরকে একটু বেটার পজিশনে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তোমাদের হয়তো মনে আছে যে আমরা লাস্ট যে সেশনটা করছিলাম আইসিটি সাবজেক্টের উপর, সেই সেশনটায় আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ যে চ্যাপ্টার 6 আছে সেটা নিয়ে আলোচনা করছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমরা নতুন একটা চ্যাপ্টার ধরবো। আজকে আমরা চ্যাপ্টার 3, যে চ্যাপ্টারটা নিয়ে আমাদের অনেকের মনে অনেক আতঙ্ক থাকে। অ্যাট দ্য সেম টাইম আতঙ্কের কারণে আমরা এই চ্যাপ্টারটা এত করছি যে অনেকের আবার এই চ্যাপ্টারটা স্ট্রেংথের জায়গাও হয়ে যায়। সো স্ট্রেংথের জায়গায় হোক, উইকনেসের জায়গায় হোক, যে যে অবস্থানেই আছি, গত কয়েক মাসের যে আমাদের প্র্যাকটিসের ঘাটতি ছিল সেই ঘাটতির কারণে অনেকেই আমরা আসলে যে পজিশনে মার্চে ছিলাম বা এপ্রিলের শুরুতে ছিলাম সেই পজিশনে এখন আর নাই। সো বেসিক্যালি আমরা আবার সেই জায়গাটায় পৌঁছে যাওয়ার চেষ্টা করবো বা সেই জায়গাটায় আমাদেরকে আবার নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো সেই উদ্দেশ্যের সামনে রেখে আজকে আমরা চ্যাপ্টার 3 নিয়ে আলোচনা করব। এবং আইসিটি ক্লাসে যেরকম সবসময় তোমাদের সাথে আদর ভাই থাকে, আজকেও চ্যাপ্টার 3 নিয়ে আলোচনায় আদর ভাই আমাদের সাথে আছেন। অনেকেই চ্যাট বক্সে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। সো ইনশাল্লাহ নেক্সট কি বলবো, নেক্সট 1 ঘন্টা আমরা মোটামুটি পড়ালেখা করার চেষ্টা করবো, চ্যাপ্টার 3 নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। সো ইনশাল্লাহ একটা ভালো সেশন কাটবে, একটা ভালো সময় কাটবে, এবং আমরা কিছু জিনিস নতুন শিখতে পারবো। এট দ্য সেম টাইম যে জিনিসগুলো আমরা পড়ছিলাম অনেক মাস আগে সেই জিনিসগুলো একটু ঝালাই হয়ে যাবে। তো যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছে, তোমরা একজন জিজ্ঞাসা করছো ভাইয়ারা কেমন আছেন। এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আর যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছে তারা যেই কাজটা করতে পারো সেটা হচ্ছে তোমরা যে যে কলেজ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছো তারা সেই কলেজের নামটা লিখে ফেলো। এন্ড এট দ্য সেম টাইম তোমরা যারা যারা আজকে ক্লাসের স্লাইডটা তোমাদের হার্ড ডিস্কে পেতে চাও তাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে আমাদের আজকে যে লাইভটা আছে বা এখন যে লাইভটা হচ্ছে সেই লাইভটা শেয়ার করতে হবে, দেন সেটার স্ক্রিনশট তুলে আমাদের পেজে ইনবক্স করে দিতে হবে। তাহলে আমরা ইনশাল্লাহ আগামী একদিনের মধ্যে, মানে বেসিক্যালি 24 ঘন্টার মধ্যে তোমাদেরকে আজকের ক্লাসের স্লাইডটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো বা ইনবক্স করে দেওয়ার চেষ্টা করবো। সো একজন লেখছে যে শুভ ভাইয়া, শুভ ভাইয়াকে মিস করতেছে অনেক। তো হ্যাঁ, আমি শুভ ভাইয়ের কাছে মেসেজটা পৌঁছে দিলাম যে শুভ ভাই আপনাকে স্টুডেন্ট অনেক মিস করতেছে। সো আমরা শুভ ভাইকে খুব দ্রুত লাইভে দেখতে চাই এবং ইনশাল্লাহ আমরা খুব দ্রুত শুভ ভাইকে লাইভে দেখতে পারবো। সো আদর ভাই, আমি আপনার কাছে চলে যাচ্ছি আজকে ক্লাসটা নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা যেটা করব, আমরা সবাই আইসিটির একটা অধ্যায় অনেক বেশি পড়ে থাকি, সেটা হচ্ছে চ্যাপ্টার 3 নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইস, যেটাকে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস নামে তোমরা চিনে থাকো। আজকে আমরা চেষ্টা করব যে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের চ্যাপ্টারটা থেকে সৃজনশীল কোশ্চেনের মধ্যে ক এবং খ এই দুইটা কোশ্চেনে কোন কোন কোশ্চেনগুলো একটু ইম্পর্টেন্ট বেশি এবং কোন কোন কোশ্চেনগুলো পরীক্ষায় আসার মতো আমরা আজকে ট্রাই করব এই কোশ্চেনগুলো একটু সলভ করার তোমাদের সামনে। তোমরা ঝটপট অনেকেই আসছো দেখা যাচ্ছে। হ্যাঁ, তোমরা ঝটপট তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, আমরা ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই ক্লাস স্টার্ট করব। এক্স্যাক্টলি যেমন আদর ভাইয়া বললো যে এই চ্যাপ্টার থেকে যে জিনিসগুলো আমাদের জ্ঞানমূলক বা অনুধাবনমূলকের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলো নিয়ে আজকের ক্লাসটা আমরা সাজানোর চেষ্টা করছি। আমরা লাস্ট এপিসোডে যখন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আসছিলাম তখন তোমরা অনেকেই আমাদেরকে একটা জিনিস ফিডব্যাক দিছিলা আমাদের লাইভের ভিতরে বা লাইভের পরেও আমাদের ইনবক্স, আমাদের পার্সোনাল ইনবক্সে প্লাস আমাদের পেজের ইনবক্সে অনেকেই ফিডব্যাক দিছিলা যে গ ঘ নাম্বারের পাশাপাশি ক খ নাম্বার নিয়েও যদি আমরা কিছু করি তাহলে তোমাদের জন্য ভালো হবে, কারণ ক খ নাম্বারে অনেকে আটকায় যাও। তোমরা একটা কমেন্ট করছিলা যে ভাই গ ঘ পাইরা যাই বাট ক খ তে আটকায় যাই। তো সেই চিন্তা থেকে আজকের ক্লাসটা আমরা ক খ নিয়ে আসার জন্য চেষ্টা করছি। সো ইনশাল্লাহ আজকের ক্লাসে আমরা এই চ্যাপ্টারের ক খ রিলেটেড যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো সলভ করার চেষ্টা করবো। ইনশাল্লাহ সামনে যে আইসিটি রিলেটেড সেশনগুলো থাকবে সেখানে আমরা ধারাবাহিকভাবে অন্যান্য চ্যাপ্টার প্লাস এই চ্যাপ্টারেরও গ ঘ বিষয়ক যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো নোটিস করার চেষ্টা করবো বা সেই প্রবলেমগুলো অ্যাড্রেস করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আই থিঙ্ক হ্যাঁ আমাদের সাথে অনেকেই এসে অনেকেই যুক্ত পড়ছেন। হয়ে গেছে। তো আমরা ক্লাসটা হ্যাঁ, শুরু করতে আমরা পারি আই গেস। ক্লাসটা শুরু করে দিই। আমরা আজকে সর্বপ্রথম ট্রাই করব তোমাদের জ্ঞানমূলক কিছু কোশ্চেন সলভ করার, তারপর আমরা ট্রাই করব কিছু অনুধাবনমূলক কোশ্চেন সলভ করার। এর মধ্যে কিছু এমসিকিউ আছে তোমাদের জন্য,
যেগুলো তোমরা ঝটপট আনসার করে ফেলবা। তো তানভীর, চলো আমরা স্টার্ট করে দিই ক্লাস। আমাদের প্রথম জ্ঞানমূলক প্রশ্নটা হচ্ছে বেজ কি। আমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রথম যে অংশটা আছে সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি পড়ার সময় আমাদের সবারই একটা জিনিস অনেক বেশি মনে রাখতে হয়, সেটা হচ্ছে এই বেজ বা ভিত্তি। বেজ বা ভিত্তির সংজ্ঞাটা যদি আমরা দেখতে চাই, তাহলে এখানে লেখা আছে, তোমরা দেখবা যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক সংখ্যা নির্দেশকারী কোনো চিহ্ন বা অঙ্ক বা সংখ্যাকেই বেজ বা ভিত্তি বলে। আমি যদি তোমাদেরকে আরেকটু ইজি করে বোঝাতে চাই, তাহলে জিনিসটা হবে যে কোনো সংখ্যা পদ্ধতি সর্বমোট যতটি সংখ্যা নিয়ে কাজ করে তাকে ওই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি বলে। আমরা জানি সংখ্যা পদ্ধতি 4 প্রকার, সেটা হচ্ছে বাইনারি, অক্টাল, ডেসিমাল এন্ড হেক্সাডেসিমাল। তো আমি কিভাবে বোঝানোর ট্রাই করতেছি যে কোনো সংখ্যা পদ্ধতি সর্বমোট যতটি সংখ্যা নিয়ে কাজ করে তাকেই ওই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি বলে। তার মানে বাইনারি কয়টা সংখ্যা নিয়ে কাজ করে? 2টা। বাইনারির বেজ বা ভিত্তি কত? 2। অক্টাল কয়টা সংখ্যা নিয়ে কাজ করে? 8টা। অক্টালের বেজ বা ভিত্তি 8। ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি কয়টা সংখ্যা নিয়ে কাজ করে? 10টা। তার মানে ডেসিমাল বা দশমিকের বেজ বা ভিত্তি হচ্ছে 10। এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি সর্বমোট 16টি সংখ্যা নিয়ে কাজ করে, সুতরাং বলা যায় হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি হচ্ছে 16। তো আমরা আশা করতেছি তোমরা সবাই বেজ বা ভিত্তি কি এই জিনিসটা খুব সুন্দরভাবে বুঝে ফেলেছো। তো যেহেতু এটা জ্ঞানমূলক কোশ্চেন, তো তোমরা এক লাইনে উত্তর করলেই এই জিনিসটা খুব সুন্দরভাবে তোমরা মানে 1 মার্কস পেয়ে যাবা। তো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক সংখ্যা নির্দেশকারী কোনো চিহ্ন, অঙ্ক বা সংখ্যাকেই বেজ বা ভিত্তি বলে। আমরা যদি দ্বিতীয় কোশ্চেনটা এখন একটু দেখি, যে ডিকোডার কি। ডিকোডার হচ্ছে একটি ডিজিটাল বর্তনী যেটার n সংখ্যক ইনপুট এবং 2n সংখ্যক আউটপুট থাকে। তাকে এখানে তোমাদের সামনে উঠে আসছে যে ডিকোডার হচ্ছে একটি সমবায় বর্তনী যা n সংখ্যক ইনপুট এবং 2n সংখ্যক আউটপুট থাকবে, তাকে ডিকোডার বলে। এবং এই ডিকোডারের মাধ্যমে মেশিনের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করা হয়। মেশিনের যেই ভাষাটা সেটা মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরের জন্য যেই বর্তনীটি ব্যবহার করা হয় তাকেই ডিকোডার বলে। তোমরা 1 মার্কসের উত্তরের জন্য এই সংজ্ঞাটাই খুব সুন্দরভাবে দিয়ে দিতে পারো। ডিকোডার এমন একটি সমবায় বর্তনী যার সাহায্যে n সংখ্যক ইনপুট দিলে সর্বাধিক 2n সংখ্যক আউটপুট আসবে। এই আউটপুট লাইনের একটিতে 1 থাকবে এবং আরেকটিতে 0 থাকবে। ব্যাপারটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আর যদি কোনো কোশ্চেন তোমরা বুঝতে না পারো তাহলেও আমাদেরকে জানাবা, যাতে আমরা তোমাদেরকে সেটা হেল্প করতে পারি। তানভীর, আমরা যদি তৃতীয় কোশ্চেনটা একটু ওদের জন্য সলভ করার ট্রাই করি। এক্স্যাক্টলি ভাই, তৃতীয় কোশ্চেনে যাওয়ার আগে আদর ভাই যে কথাটা বলেন সেই কথাটা আমি তোমাদের আরেকবার বলে দিতে চাই। তোমরা যদি মোটামুটি আমাদের সাথে আসো, আমাদের কথাগুলো শুনতেছো, যদি তোমরা আমাদের কথাগুলো ঠিকঠাক মতো বুঝতে পারো দেন ভেরি ফাইন। বাট যদি তোমাদের যে কোনো কিছু নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা। আমরা অবশ্যই চেষ্টা করবো সেই কোয়েশ্চেনগুলো অ্যাড্রেস করে এবং সেই কোয়েশ্চেনগুলোর আনসার দিয়ে দেওয়ার জন্য। সো অবশ্যই তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেনটা নিজের মধ্যে চাইপা রাখার কোনো দরকার নেই, অবশ্যই আমাদেরকে জানাবা। আমরা তোমাদের কোয়েশ্চেনই সলভ করতে আসছি, সো আমরা চেষ্টা করবো আমাদের এন্ড থেকে যতটুকু সম্ভব তোমাদেরকে হেল্প করার। সো আমরা তোমাদের এই কথা জন্যই আমরা তৃতীয় কোয়েশ্চেনে চলে যাচ্ছি। শতক সারণী। আমরা যদি শতক সারণীর কোশ্চেনের আনসারটা দেখি তাহলেই আমরা বুঝতে পারবো যে যে সকল সারণীর মাধ্যমে বিভিন্ন গেটের ফলাফল প্রকাশ করা হয় তাকে লজিক সার্কিটের ইনপুটের উপর আউটপুটের এবং লজিক সার্কিটের ইনপুটের উপর আউটপুটের ফলাফল প্রদর্শন করা হয় তাকে শতক সারণী বলে। আমি যদি সিম্পলি বলি যে সারণীর মাধ্যমে কোনো লজিক্যাল ফাংশনের সত্যতা যাচাই করা হয় তাকে শতক সারণী বলে। তোমরা এই জিনিসটা গেটের ক্ষেত্রে বুঝে থাকো যে গেটের ইনপুট এবং আউটপুটটাকে প্রকাশ করার জন্যই কিন্তু আমরা শতক সারণী ব্যবহার করে থাকি। আমি যদি মৌলিক গেটের উদাহরণ দিয়ে বোঝাতে চাই, মৌলিক গেট 3 প্রকার: অ্যান্ড, অর, নট। অ্যান্ড গেট কি নিয়ে কাজ করে? গুণ নিয়ে কাজ করে। অর গেট যোগ নিয়ে কাজ করে। অ্যান্ড গেটের ইনপুট 2 বা ততোধিক, অ্যান্ড গেটের ইনপুট অর গেটের ইনপুটও 2 বা ততোধিক এবং আউটপুট একটা করেই থাকে। তো সেই ক্ষেত্রে অ্যান্ড যেহেতু গুণ নিয়ে কাজ করে, 0 আর 1 গুণ করলে কি হয়? আউটপুট আসবে 1। 1 আর 0 গুণ করলে আউটপুট আসবে, সরি, 0 আর 1 গুণ করলে আউটপুট আসে 0। 1 আর 0 গুণ করলে আউটপুট আসে 0। 1 আর 1 গুণ করলে আউটপুট আসে 1। 0 আর 0 গুণ করলে আউটপুট আসে 0। তো দ্যাট মিন্স বোঝাই যাচ্ছে যে এই যে শতক সারণী তোমরা গুণের মাধ্যমে আউটপুটটা বের করতে পারতেছো, এটা আসলে এক্স্যাক্টলি কি করতেছে? লজিক্যাল ফাংশনের সত্যতা যাচাই করতেছে। এটাই হচ্ছে শতক সারণীর সংজ্ঞা। ওকে, আমরা যদি এর পরবর্তী কোশ্চেনটা একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো আস্কি কোড কি।
এটা 1 মার্কসের জন্য অনেকগুলো বোর্ডেই আসছে যে ASCII কি। ASCII এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটি একটি 7 বিটের কোড। এবং তোমরা জাস্ট হচ্ছে ASCII কোড কি এটা যদি কোশ্চেনে আসে, তাহলে আমরা জাস্ট এই পূর্ণরূপটা লিখে এই যে সিম্পল ছোট একটা লাইন লিখে দিয়েছে, এটা লিখলে তোমরা মানে 1 মার্কস পেয়ে যাবা। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এবং এই ASCII কোডটা মেইনলি 7টা বিট নিয়ে কাজ করে, এবং এই জন্য এটার আরেক নাম হিসেবে বলা হয় 7 বিটের কোড। ওকে, তো আমরা পঞ্চম কোশ্চেনটা যদি একটু দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোড কি এটা এক কথায় উত্তর হচ্ছে কোড একটি সংকেতায়ন প্রক্রিয়া অথবা সংকেতায়ন পদ্ধতি। যে সংকেতায়ন পদ্ধতিতে বর্ণ, অঙ্ক, সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশ করা হয় তাকেই কোড বলা হয়। কোড মেইনলি ব্যবহৃত হয় কোনো সংখ্যা, বর্ণ, অঙ্ককে বাইনারি সংখ্যায় প্রকাশ করার জন্য। এটাই হচ্ছে কোডের একদম সিম্পল একটা সংজ্ঞা। তোমরা অনেকেই অনেক ধরনের কোশ্চেন লিখে থাকো, আনসার লিখে থাকো। সেক্ষেত্রে দেখা যায় কি কিছু কিছু সময় অনেক কঠিন হওয়ার কারণে, মানে আনসারটা কঠিন হওয়ার কারণে তোমাদের লিখতে অনেক অসুবিধা হচ্ছে। সেক্ষেত্রে তোমরা যদি আজকের এই ক্লাসের স্লাইডের যেই ছোট ছোট উত্তরগুলো যদি তোমরা একটু মনে রাখো, তাহলে কিন্তু তোমাদের এই জ্ঞানমূলক আর অনুধাবনমূলক কোশ্চেনগুলো আনসার করা তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। তো কোড কি, এটার একদম সংক্ষিপ্ত উত্তরটি হচ্ছে যে প্রক্রিয়া বা সংকেতায়ন পদ্ধতির মাধ্যমে বর্ণ, অঙ্ক, সংখ্যাগুলোকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা হয় অথবা বাইনারি সংখ্যায় প্রকাশ করা হয় তাকে কোড বলে। আমরা কি সবাই বুঝতে পেরেছি? এই 5টা কোশ্চেন কারো যদি বুঝতে কোনো প্রবলেম হয়, তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো যে ভাইয়া আমরা বুঝতে পারিনি অথবা বুঝতে পেরেছি। আব্দুল্লাহ আল মামুন কমেন্ট করেছো, ভাইয়া অবশেষে আইসিটি ক্লাসটা পেলাম আপনাদের থেকে। আইসিটি ক্লাস এর আগেও অনেকগুলো হয়েছে, হয়তোবা তুমি মিস করেছো ভাইয়া। ওকে, এবং আইসিটি ক্লাস যদি আগের গুলো মিস করে থাকো, তাহলে তোমার যেটা দায়িত্ব সেটা হচ্ছে, বিশেষ করে কিছুদিন আগেই আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আমি আর আদর ভাই আসছিলাম আর একটা ক্লাস নিয়ে। এছাড়াও আদর ভাই একদম শুরুর দিকে সার্বজনীন গেট নিয়েও একটা ভিডিও আপলোড করেছিলেন আমাদের ইউটিউব পেজে এবং ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। তো তোমরা যদি ওই দুটা ক্লাস দেখতে চাও, সার্বজনীন গেট নিয়ে ওই ক্লাসটা আর চ্যাপ্টার 6 নিয়ে এই ক্লাসটা, এই ক্লাসগুলো যদি দেখতে চাও, তোমার যদি কোনো কারণে মিস হয়ে থাকে, তাহলে তোমার যেটা কাজ সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করবা। আমাদের ইউটিউব চ্যানেল আছে লুমিনাস এডুকেশন, তো সেখানে তুমি যদি যাও, সেখানে যদি তুমি সার্চ করো, তাহলে তুমি এখানে আদর ভাইয়ের ওই ক্লাস দুটো পেয়ে যাবা। সো ইনশাআল্লাহ ওইখান থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হতে পারবা। হ্যাঁ, সো ভাই, হ্যাঁ তানভীর, আমরা যদি এর পরবর্তী কোশ্চেনটা একটু দেখি। পরবর্তী কোশ্চেনটি আমরা যদি ওদের জন্য সাজানো, তুমি যদি এটা কন্টিনিউ করো তাহলে অনেক ভালো হয়। ভাই এখানে একজন কোয়েশ্চেন করছে শফিকুল ইসলাম সানজিদ, সেটা হচ্ছে আজকে 8 তো এখন 8 বিট। হ্যাঁ, তোমার সুবিধার্থে বল কি 8 বিট, কিন্তু নরমালি ASCII কোডটা 7 বিটের একটি কোড, আর যে এক্সট্রা একটা বিট থাকে সেই বিটটাকে প্যারিটি বিট অথবা ক্যারি বিট হিসেবে বিবেচিত করা হয়। সো সেই ক্ষেত্রে তোমার ASCII মূলত 7 বিটের কোড, কিন্তু ওই প্যারিটি বিট সহ ASCII কোডকে 8 বিটের কোড হিসেবে বলা হয়ে থাকে। আশা করি তুমি বুঝতে পেরেছো। আচ্ছা, সো শফিকুল ইসলাম সানজিদ, আই থিঙ্ক ভাইয়া তোমাকে ব্যাপারটা বুঝাতে পারছেন। সো তুমি আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবা যে তোমার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা, বা ফার্দার কোনো কোয়েশ্চেন থাকলে সেটাও আমাদেরকে জানাবা। নাসিফ খান আমাদেরকে থ্যাঙ্কস জানাইছে ইম্পর্টেন্ট ক্লাসগুলোর জন্য, মানে মোস্ট ওয়েলকাম ভাইয়া। সো বেসিক্যালি তোমাদের জন্য বেসিক্যালি আমরা টিকে আছি, মানে তোমাদের এই পার্টিসিপেশন পাশে আছে থাকলেই দেখেই আমরা আমরা সাকসেসফুল হতে পারবো আমাদের মোটিভ নিয়ে। তোমাদের এক্স্যাক্টলি, জন্যই মানে আমরা আছি। তোমরা আছো দেখি আমরা না আজকে এই 33তম এপিসোডে আসতে পারছি। মানে টু বি অনেস্ট, প্রথম যেদিনকে আমরা শুরু করছিলাম সেদিন তো আমরা চিন্তাও করি নাই যে আমরা এত দূর পর্যন্ত আসতে পারবো। বাট আমরা যে এত দূর পর্যন্ত আসতে পারছি, 33তম এপিসোড আজকে চলে আসতে পারছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে 50তম 100তম এপিসোড আমাদের হবে। এই এপিসোডগুলো যে আমরা করতে পারছি শুধুমাত্র তোমাদের জন্যই, তোমাদের এই ধারাবাহিক পার্টিসিপেশনের জন্যই। তো তোমাদেরও ভাই অনেক ধন্যবাদ, অনেক থ্যাঙ্কস আমাদের সাথে থাকার জন্য। আর জন্য একটা জিনিস লিখছিলাম মরিয়ম চাঁদবিন, যে ভাইয়া শুধু পূর্ণরূপ লিখলে মার্ক দেয় না। হ্যাঁ, সেই কারণেই তুমি খেয়াল করে দেখবা আজকের যে কোয়েশ্চেনটা ছিল, আমি যদি সেই স্লাইডে আরেকবার যাই, এখানে খেয়াল করে দেখবা এখানে কিন্তু পূর্ণরূপ লিখেই জিনিসটা শেষ করে দেওয়া হয় নাই। পূর্ণরূপের পরেও ছোট্ট একটা কথা লেখা আছে যে এটি একটি বহুল প্রচলিত 7 বিট কোড। সো বেসিক্যালি তুমি যেরকম এই ব্যাপারটা শিকার হয়েছো যে শুধু পূর্ণরূপ লিখে তুমি নাম্বার পাও নাই, তো সেই কারণে তুমি যদি পূর্ণ নাম্বারটা পাও, তুমি যদি ফুল একে এক পাও, সেই কারণেই আমরা পূর্ণরূপটার পরে ছোট্ট একটা জিনিস অ্যাড করে দিছি। ওই ছোট্ট একটা জিনিস তুমিও যদি তোমার পূর্ণরূপের পরে অ্যাড করে দাও, তাহলে ইনশাআল্লাহ নাম্বার পাইতে আর কোনো প্যারা হবে না। রাইট ভাইয়া? হ্যাঁ অবশ্যই, তানভীর যেটা বলেছে এক্স্যাক্টলি এই কথাটাই আমি বলতাম,
যে অনেক টিচার, এটা আসলে টিচারের উপর ডিপেন্ড করে সে তোমাকে পূর্ণরূপে মার্কস দিবে কিনা, বাট তুমি যদি চিন্তা ভাবনা করো এটা হচ্ছে 1 মার্কসের একটা কোশ্চেন, তো সেই ক্ষেত্রে আজকি কি এটা দিয়ে পূর্ণরূপটা লিখলেও তুমি বুঝাতে পারবা। আবার দেখা যায় যদি পূর্ণরূপের সাথে এক্সট্রা একটু একটা লাইন যদি অ্যাড করে দাও তাহলে দেখা যায় যে টিচারের স্যাটিসফ্যাকশনের উপর ডিপেন্ড করে, সে তোমাকে হয়তোবা ফুল মানে 1 দিয়ে দিবে, বাট 1 থেকে মার্কস মার্কস কাটার চান্স খুবই কম। যে 1 মার্কস তোমাকে ফুললি দেয় নাই, সে 1 মার্কসের জায়গায় তোমাকে হাফ মার্কস দিছে, এটা নর্মালি হয় না। বাট তুমি আমরা কিন্তু এভাবেই সাজাইছি যে পূর্ণরূপের সাথে একটা লাইন অ্যাড করে দেওয়া, যে আসলে সবাই তো সবভাবে সবকিছু ওইরকম ভাবে একসেপ্ট করে না, তো সবার জন্যই এই কোশ্চেনের আনসারটা, যাতে সবাই এই কোশ্চেনের আনসারটা পেলে ফুল মার্কস দিতে সে বাধ্য থাকে। এক্স্যাক্টলি ভাইয়া। ভাইয়া একটা জিনিস জাস্ট আপনার সাথে এমনি শেয়ার করতাম, সেটা হচ্ছে আপনি জানেন আমাদের স্টুডেন্টদের মেইন বৈশিষ্ট্য কি? কি বলো? আমাদের স্টুডেন্টদের মেইন বৈশিষ্ট্য হচ্ছে সহজ জিনিসকে পেঁচানো, এবং সেই কাজটা আরো একবার দক্ষতার সাথে করছে শারবিন শাওন। সে একটা কোয়েশ্চেন করছে, সেটা হচ্ছে এমসিকিউ তে আসলে 7 বিট লিখবো নাকি 8 বিট। আমি আমার কোশ্চেনের মধ্যে বলে দিয়েছি যে আস্কি কোড প্যারিটি বিট সহ 8 বিটের কোড। তো যদি কোশ্চেনে থাকে যে আস্কি কোড কয় বিটের কোড, তাহলে তুমি দিবা 8 বিটের কোড। আর যদি তোমার বলা থাকে যে আস্কি কোড কি, এটা তোমাকে পুরোটা বর্ণনা করার জন্য কিন্তু ফার্স্টে তোমাকে বলতে হবে যে আস্কিতে মূলত 7টি বিট ব্যবহৃত হয় এবং প্যারিটি বিট সহ আস্কি আস্কি কোড সর্বমোট 8 বিট নিয়ে কাজ করে থাকে। তো এমসিকিউ কোশ্চেনে আসলে 7 বিট লিখবো নাকি 8 বিট লিখবো, এই কোশ্চেনের আনসার হচ্ছে তুমি 8 বিট লিখবা। আচ্ছা, সো আই থিঙ্ক শারমিন শাওন তুমি আনসারটা পেয়ে গেছো। আর তাছাড়া ভাই পেয়ে আমি গেছি। যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি ভাই মানে আমিও তো ধরেন এই কারিকুলামে পড়ছি, বা আমিও ধরেন এই টাইপের কোয়েশ্চেন ফেস করছি। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আমি নর্ডেন কলেজে পড়ছি, মোটামুটি অনেকগুলো এক্সাম দিছি, কুইজ দিছি। তানভীর আমাদের তো কিন্তু আমারই সপ্তাহে ছোট দুটো করে ভাই, কুইজ ক্লোজ হয়। ছোট ভাই। ও তো নরডেমে পড়েছে, আমিও নরডেমে পড়েছি, এবং ও আমার ইউনিভার্সিটিতে পড়তেছে, আমিও ওর ইউনিভার্সিটিতেই পড়তেছি। তো আমাদের মধ্যে কিন্তু আলাদা একটা রিলেশন আছে। গত ক্লাসে কিন্তু এক্স্যাক্টলি আমরা ভাই। তোমাদের তানভীর ভাইয়াকে বিয়ে দিয়ে দিয়েছিলাম, তাই না? তো এখন আমার কোশ্চেন তোমাদের তানভীর ভাইয়ের কাছে যে তানভীর ভাই আপনার দাম্পত্য জীবন কেমন চলতেছে? ভাইয়া, কথা হচ্ছে দাম্পত্য জীবন যে চলবে তার জন্য বিয়ে টিকে থাকা খুবই গুরুত্বপূর্ণ। আপনি গত এপিসোডে আমাকে বিয়ে দেওয়ার পাশাপাশি ডিভোর্সও দিয়ে দিয়েছিলেন, তো এই কারণে আসলে আমি দাম্পত্য জীবনের সুখটা মানে কি বলবো, অনুভব করতে পারি নাই। তো ভাই যেটা বলতেছিলাম যে বেসিক্যালি আমরা তো মানে আপনিও জানেন আমরা বেসিক্যালি সপ্তাহে 2টা কুইজের ভিতর দিয়ে যাই, হ্যাঁ, অনেক এক্সামের ভিতর টিতর দিয়ে যাই। বাট আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যতটুকু আমি মনে করতে পারি যে যখনই আমরা আমাদের কলেজে, মানে আমি আমার কলেজের এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি, যে যখনই আস্কি নিয়ে কোনো কোয়েশ্চেন আসছে, আমি বেসিক্যালি কখনোই এরকম কোনো কোয়েশ্চেন পাই নাই যেখানে আসলে 7 8 দুইটাই একসাথে অপশনে ছিল। হ্যাঁ, আমি সেটা একটা পার্সোনালি কখনো একটা পাইনি। কোশ্চেন যে তোমার আমি এটা এর আগের ক্লাসেও বলেছিলাম যে বোর্ড কোশ্চেনে এরকম কোশ্চেনই থাকবে যেটাতে কোনো কনফ্লিক্টিং বিষয় থাকে না হুম। আসলে এক্স্যাক্টলি। যে তুমি যেই জিনিসটাতে স্টুডেন্ট কনফিউজ হতে পারে এই জিনিসটাতে বোর্ড কোশ্চেনে তেমন একটা থাকে না। তো দেখা গেছে যে 7 বিট 8 বিট এটা নিয়ে যেহেতু একটা কনফিউশন আছে, তো দেখা যাবে যে তোমার 8 বিটটাই অপশনে থাকবে, তোমার 7 বিটটা অপশনে না থাকার সম্ভাবনাটাই বেশি। এরকম প্রবলেমটা আসলে এক্স্যাক্টলি তুমি ফেস করবা না, হয়তোবা তুমি স্টুডেন্ট আছো এখনো, তুমি এইচএসসি এক্সামটা দাও নাই, তুমি দেওয়ার পরে এই জিনিসগুলো ইজিলি বুঝতে পারবা। তো সেই ক্ষেত্রে আমি আর তোমাদের তানভীর ভাইয়া বলো যেই বলো না কেন, যে আমরা তো ফেস করে আসছি, তো দেখা গেছে যে হ্যাঁ আমরা বুঝি এই ব্যাপারটা কিরকম ভাবে কিভাবে আসতে পারে। তো সেই ক্ষেত্রে তোমরা টেনশন নিও না, আসলে এরকম কোনো প্রবলেম তোমরা এক্সাম হলে ফেস করতে যাচ্ছ না। ওকে, এখন কথা হচ্ছে তুমি বলতে পারো যে ভাইয়া কনফিউশন তো থাকতেই পারে। কনফিউশন থাকার একটা রিজন আছে অথবা একটা ওয়ে আছে। এখন তুমি যদি বলো যে আস্কি কোডে আমি 5 বিট আর 8 বিটের মধ্যে কনফিউজ, সেই ক্ষেত্রে তোমার কনফিউশনের কিন্তু কোনো রকমের কোনো ভ্যালু নাই, তাই না? তো তোমার আসলে এক্স্যাক্টলি কনফিউশন থাকার কথা 7 or 8, তাই না? তো সেই ক্ষেত্রে এইরকম কোন ধরনের কনফিউজিং বিষয় তোমার বোর্ড কোশ্চেনে না আসার সম্ভাবনাটাই বেশি। তোমরা সেক্ষেত্রে কোনো টেনশন নিও না। এক্স্যাক্টলি। একজন লিখছে যে ভাইয়া বিয়ে করলেন তো বললেন না, একজন লিখছে ভাইয়া বিয়ের দাওয়াত তো পাইলাম না। আচ্ছা, বিয়ে করার সময় যে তোমাকে বলবো, তার জন্য এটা ইম্পর্টেন্ট যে আমি যে বিয়ে করতেছি এটা আমি নিজে জানি। তো বেসিক্যালি আমি জানলেই তো কেউ আমারে জানাইতে পারবো, তাই না? তো বেসিক্যালি আদর ভাই আমারে না জানায় আমার বিয়ে দিয়ে দিছে, তো এখানে আসলে আমার কোনো দোষ নাই, আমার কোনো হাত নাই, সব দোষ আদর ভাইয়ার। সো তোমরা যারা যারা দাওয়াত পাও নাই, যাদের যাদের আসলে কাচ্চি ব্যাপারটা হচ্ছে বাকি আছে, আমরা চিকেন এর বাকি আগের আছে, ক্লাসে সবাই আদর ভাইয়ের কাছে চলে যাবা। আদর ভাই তোমাদেরকে একদম মানে একদম সুলভ মানে বিনামূল্যে, মানে তোমাদের পকেট থেকে কোনো খরচ যাবে না, আদর ভাই নিজ খরচে তোমাদেরকে কাচ্চি চিকেন তানভীর ভাই যা যা আমি খাওয়া লাগে খাওয়াবে। আমি তানভীর ভাই তোমাকে বলি যে আসলে দাওয়াত তো খাওয়ানোই যাবে,
কিন্তু তানভীর ভাইকে আসলে আমরা এর আগের ক্লাসে জোর করে বিয়ে দিয়েছিলাম, আবার জোর করে ডিভোর্সও দিয়ে দিয়েছিলাম। তো যার কারণে আসলে বিয়েটা টিকে না, আর তোমাদেরকে সে দাওয়াত দেওয়ার সময়ও পায় নাই, তার মন খারাপ, এটা তো তোমরা বুঝতেই পারতেছো। তো আসলে এই এক্সাক্ট রিজনটাতেই হচ্ছে তোমাদের তানভীর ভাইয়া ওই সুযোগটা হয়ে ওঠেনি। ইনশাল্লাহ তানভীর ভাইয়ের বিয়েতে আমরা অনেক মজা করব, খাবো, সেটা তো করবোই, তানভীর ভাইয়ের বিয়ের দিন করব। এখন আমরা চলো একটু পড়াশোনা করি। এবং ওকে, আমরা এটাও মনে রাখবো যে আদর ভাই আমার চেয়ে সিনিয়র এবং আদর ভাইয়ের বিয়ে আগে হবে, তো আমরা আদর ভাইয়ের বিয়ে আগে এনজয় করব। তো এই কথায় আমরা একটা এমসিকিউতে চলে যাই। এতক্ষণ ধরে যে সমস্ত পড়ালেখা করলাম সেটুকু কি তোমরা ঠিক মতো শুনছো, নাকি ফাঁকি চুকি দিয়েছিলা, নাকি ঘুমাইছিলা, নাকি স্লাইড দেখে মনে করছো এটা তো পারি তাহলে আর শোনার দরকার কি? সেই জিনিসটা টেস্ট করার জন্য তোমাদের সামনে একটা এমসিকিউ দিয়ে দিলাম আমি, যেখানে লেখা আছে ডিকোডারের সাহায্যে 5টি ইনপুট দিলে সর্বাধিক কতটি আউটপুট পাওয়া যাবে। তোমরা স্ক্রিনে 4টা অপশন দেখতে পাচ্ছ, 5টি, 16টি, 32টি এবং 64টি। তো তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে দ্রুত কমেন্ট বক্সে যে আনসারটা লিখে ফেলো এবং আমাদেরকে জানাও যে তোমাদের কাছে কোন আনসারটা কারেক্ট মনে হয়। তো আমরা তোমাদের জন্য ওয়েট করতেছি, দ্রুত ঝটপট লিখে ফেলো। শফিকুল ইসলাম সানজিদ সবার আগে উত্তর দিচ্ছ 32, অর্থাৎ অপশন সি। ভেরি গুড। নাজমুল নাহার কান্তা লিখেছে অপশন সি। ইসরাত রাজিন অপশন সি। নাইমুর রহমান লিখেছে অপশন সি। দিয়া লিখেছে অপশন সি। সো অনেকে অপশন সি লিখেছো। মোহাম্মদ রামিম লিখেছে অপশন সি। একজন একটা কমেন্ট করছো কমেন্টটা যে আই দেখি। অলওয়েজ, আচ্ছা হ্যাঁ ভাইয়া, আই অলওয়েজ সাজেস্ট মাই জুনিয়র্স টু অ্যাডমিট লুমিনাস because experienced and expert teachers of varsity admission are available here only. I miss the guidelines of Bappi Fair, Shaun Bhai and Minaj Bhai. আচ্ছা বাপ্পি ফায়ার, শাওন ভাই, মিনাজ ভাইয়ের স্টুডেন্টদের আমরা দেখতে পাচ্ছি এখানে। সো ভাইয়া তোমরা আমাদের কাছ থেকে কিছুটা হলে উপকৃত হইতে পারছো এবং ঘুরতে একটা ভালো জায়গায় আসো, এবং স্টিল সেখানে যেহেতু তোমরা আমাদের কথা স্মরণ করো, এটাই ভাই আমাদের সার্থকতা, বা এটাই হইতেছে কি বলবো, অ্যাজ আ টিচার বা এটাই পড়ানোর আমাদের জন্য আমাদের মানে অ্যাচিভমেন্ট। সাফল্যের জিনিস। উই আর সাকসিডেড অ্যাকচুয়ালি। আসলে আজকের এই কথাটাই আমাদের জন্য অনেক কিছু, যে অ্যাটলিস্ট কেউ আমাদের দ্বারা উপকৃত হয়েছে তানভীর, তাই না? এটাই আমাদের জন্য অনেক এক্স্যাক্টলি ভাই, কিছু। এক্স্যাক্টলি ভাই। নওফাত জাহান লিখেছে 32, কামরুল হাসান লিখেছে অপশন সি, জেনি লিখেছে 32। সবাই সবাই যেহেতু মোটামুটি 32 লিখতেছো, তাহলে আমরা কারেক্ট অ্যান্সারে চলে যাই। কারেক্ট অ্যান্সার হচ্ছে 32। তোমরা যেটা 32। শিখছিলে সেটা হচ্ছে এন সংখ্যক ইনপুট থাকলে 2 টু দি পাওয়ার এন সংখ্যক আউটপুট পাওয়া যায়। তো আমি যদি 5টা ইনপুট দিই তাহলে আমার আউটপুট কত হবে? 2 পাওয়ার 5। 32। তো তুমি যদি 2 পাওয়ার 5 ক্যালকুলেট করে দেখো, ক্যালকুলেটরে করো বা হাতে করে যেভাবেই করো, তুমি যদি 2 টু দি পাওয়ার 5 ক্যালকুলেট করে দেখো তাহলে দেখবা যে আনসার আসে হচ্ছে 32। সো আমাদের কারেক্ট আনসারটা হচ্ছে 32। সো অপশন সি। সো এই কথার মধ্যে আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাচ্ছি। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত? খুবই সহজ কোশ্চেন। আমি যেটাকে এটা বলি যে যদি কেউ না পারো, তাহলে তোমার আসলে এইচএসসি তে অথবা তোমার এইচএসসি এক্সাম দেওয়ার কোনো রাইট নাই। দেখি কে কি আনসার দিচ্ছে। এক্স্যাক্টলি ভাই। আমি একটা কথা বলি মাঝে মাঝে, যে মানে আমি যখন খুবই সহজ কোনো কোয়েশ্চেন পাই আমি সাধারণত নরমালি বলি যে একটা লুথা কোয়েশ্চেন আসছে। তো এটা হইতেছে একদম লিজিট একটা লুথা কোয়েশ্চেন। লুথা একটা question। তোমাদের অবশ্যই পারা উচিত। না পারলে ভাই তোমাদের আশপাশে যেখানে ওয়াল আছে সেখানে যে দ্রুত নিজের মাথায় একটা বাড়ি মারবা। সবাই মোটামুটি অপশন বি লেখা শুরু করছো, তো আমার যেটা মনে হচ্ছে আর যে না, নয়তো তোমাদের মাথায় যদি বাড়ি না মারা পারো লাগবে না। তাহলে হচ্ছে কচু গাছে যায়, আশেপাশে কচু ক্ষেত থাকলে কচু গাছের সাথে ফাঁসিও দিতে পারো। আমি দেখতেছি অলরেডি যে আমাদের স্টুডেন্টরা অনেক ব্রিলিয়েন্ট, তারা সবাই এই কোশ্চেনের আনসারটা পারতেছে। হ্যাঁ, তোমরা সবাই যে আনসারটা দিচ্ছ অপশন বি, এক্স্যাক্টলি এই কোশ্চেনের আনসারটা হচ্ছে 8। আমি কিন্তু এই ক্লাসের একদম শুরুতেই তোমাদেরকে এই বেস বা ভিত্তি সম্পর্কে বলেছিলাম, তখন কিন্তু আমি বলেছিলাম অক্টালের বেস বা ভিত্তি 8। ওকে, তার মানে আমি আরেকটু বলে দিই, অনেকে এই জিনিসটাতে একটু কনফিউজ থাকো। অক্টাল সংখ্যা পদ্ধতি সর্বমোট 8টা সংখ্যা নিয়ে কাজ করে। তো দ্যাট মিনস বলার সময় বা লেখার সময় তোমরা অনেকেই 1 to 8 লিখে ফেলো, 1 2 3 4 5 6 7 8 লিখে ফেলো। এক্স্যাক্টলি আসলে 1টা থেকে স্টার্ট হবে না। অক্টাল সংখ্যা পদ্ধতিটা 0 থেকে 7 পর্যন্ত সর্বমোট 8টা সংখ্যা নিয়ে অক্টাল সংখ্যা পদ্ধতি কাজ করে। যে কোনো সংখ্যা পদ্ধতিতেই তোমাকে 0টা কাউন্ট করতে হবে, ঠিক আছে? তো অক্টাল সংখ্যা পদ্ধতিতে বেস বা ভিত্তি হচ্ছে কয়টা? 8টা। ওকে, আমরা এর পরবর্তী কোশ্চেনটা যদি দেখি তানভীর। হ্যাঁ, আমরা পরবর্তী কোশ্চেনটা দেখতেছি, লজিক গেট কি। এটার আনসারটা যদি আমরা দেখি, এখানে খুব সুন্দরভাবে তোমাদের জন্য উপস্থাপন করা আছে। যেসব ডিজিটাল সার্কিট যুক্তিমূলক সংকেত প্রবাহ নিয়ন্ত্রণ করে তাকে লজিক গেট বলে। সিম্পলি গেট কি করে? তোমার লজিক্যাল ফাংশনটাকে উপস্থাপন করে। গেট কি করে? লজিক্যাল ফাংশনটাকে উপস্থাপন করে। আমি একটু আগেই বলেছিলাম তোমাদেরকে গেট সম্পর্কে। আমি তোমাদের লজিক গেট সম্পর্কে আরেকটু ধারণা দিয়ে দিই। লজিক গেট ডিজিটাল সার্কিটের যুক্তিমূলক সংকেত, দ্যাট মিনস লজিক্যাল ফাংশন
এই জিনিসটাকে উপস্থাপন করে অথবা প্রবাহ নিয়ন্ত্রণ করে। লজিক গেট 3 ধরনের হয়ে থাকে: মৌলিক গেট, সার্বজনীন গেট, বিশেষণ, এক্সক্লুসিভ গেট। মৌলিক গেট 3 প্রকার: অ্যান্ড অর নট। সার্বজনীন গেট 2 প্রকার: ন্যান্ড আর নর। বিশেষ এবং এক্সক্লুসিভ গেট হচ্ছে 2 প্রকার: এক্সঅর আর এক্সনর। তো তোমরা যদি এই গেটগুলোর চিত্রটা দেখে থাকো তাহলে তোমরা বুঝে যাবে আসলে লজিক গেট কিভাবে যুক্তিমূলক সংকেতের প্রবাহটা নিয়ন্ত্রণ করে। 2 বা ততোধিক ইনপুট থাকে, একটি মাত্র আউটপুট থাকে, এবং যেই লজিক্যাল ফাংশনটা নিয়ে কাজ করে সেটা ওই গেটের প্রবাহ চিত্র অথবা ওই গেট হিসেবে প্রদর্শিত হয়। ঠিক আছে, তো আমরা আই থিঙ্ক যে তোমরা লজিক গেট কি এটা বুঝতে পেরেছো। আমরা যদি এর পরবর্তী কোশ্চেনটা একটু দেখি তাহলেই বুঝতে পারবো। সিনক্রোনাস কাউন্টার বলতে কি বুঝো? সিনক্রোনাস কাউন্টার তোমরা অনেকেই চ্যাপ্টার 3 কমপ্লিট করার সময় লাস্ট পার্টটুকু তোমরা লাস্ট পার্টটুকু তোমরা অনেক সময় না পড়েই চলে যাও, অথবা পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করতে করতে লাস্ট পার্ট করার সময় আমাদের মধ্যে একটা একঘেয়েমিতা চলে আসে। তো দেন দেখা যায় যে লাস্ট পার্টটা ঠিক মতো করা হয় না। তো লাস্ট পার্টেই আমাদের এই যে কাউন্টার, ফ্লিপ ফ্লপ, রেজিস্টার, এই জিনিসগুলো থাকে। তো এই কাউন্টারের মধ্যে একটা কাউন্টারের প্রকারভেদ হচ্ছে সিনক্রোনাস কাউন্টার বলতে কি বুঝো, অথবা সিনক্রোনাস কাউন্টার। তো তোমাদের অনেক সময় জ্ঞানমূলক কোশ্চেনে সিনক্রোনাস কাউন্টার বলতে কি বুঝো এই কোশ্চেনটা চলে আসে। তো সেক্ষেত্রে তোমাদের সুবিধার্থে আমরা খুব সুন্দরভাবে এখানে সিনক্রোনাস কাউন্টারের সংজ্ঞাটা দিয়ে দিয়েছি। যে কাউন্টারে একটি মাত্র ক্লক পাস থাকে এবং সবগুলো ফ্লিপ ফ্লপের অবস্থার পরিবর্তন ঘটায় তাকে সিনক্রোনাস কাউন্টার বলে। রিং কাউন্টার, মড 10 কাউন্টার, এটা হচ্ছে তোমার সিনক্রোনাস কাউন্টারের চিত্র। সেক্ষেত্রে তোমাদেরকে আরেকটু বলে দিই যে কাউন্টারের ক্ষেত্রে ক্লক পাস থাকে, ক্লিয়ার পাস থাকে না। ওকে, তো এই সিম্পল জিনিসটা যদি তুমি কাউন্টারের রেজিস্টারের মধ্যে পার্থক্যটা বুঝতে চাও তাহলে তুমি ইজিলি বুঝতে পারো। অনেক সময় কাউন্টারের রেজিস্টারে আমরা মিসম্যাচ করে ফেলি, সেক্ষেত্রে এই ঝামেলাটা হয়ে যায়। খেয়াল রাখবা যে কাউন্টারে একটি মাত্র ক্লক পাস থাকে এবং ফ্লিপ ফ্লপের অবস্থার পরিবর্তন ঘটায় যেই ক্লক পাসটা, সেটাই হচ্ছে সিনক্রোনাস কাউন্টার। সেটাই কি সিনক্রোনাস কাউন্টার। আর সেক্ষেত্রে তোমাদের এখন কোশ্চেন থাকতে পারে যে ভাই ফ্লিপ ফ্লপ কি? ফ্লিপ ফ্লপ এমন একটা বিট যেটা বাইনারি অথবা তোমার বিট সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। ফ্লিপ ফ্লপটা বিট সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় এমন একটা মেমোরি উপাদান। ফ্লিপ ফ্লপকে মেমোরি উপাদান হিসেবে বলা যেতে পারে। তো এই মেমোরি উপাদানের পরিবর্তন ঘটানোর জন্য তোমার ক্লক পালস ব্যবহৃত হয়। আর এই যেই কাউন্টারে একটি মাত্র ক্লক পালস থাকে সেটাকেই সিনক্রোনাস কাউন্টার বলা হয়ে থাকে। ওকে, আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পেরেছো। একজন কোশ্চেন করেছে তানভীর ভাই, আমরা এর পরবর্তী কোশ্চেনটা যদি একটু দেখি। অস্থানিক সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝো? এটার উত্তরটাও যদি আমরা একটু দেখি, খুব সুন্দরভাবে তোমাদের জন্য লিখে দেয়া আছে যে পদ্ধতির সংখ্যার মান ব্যবহৃত অঙ্ক বা চিহ্নসমূহের অবস্থানের উপর নির্ভর করে না তাকে অস্থানিক পদ্ধতি বলে। যেটা আসলে এক্স্যাক্টলি ওই যে স্থানিক সংখ্যা, অস্থানিক সংখ্যা তোমরা পড়েছো। তোমরা যখন সংখ্যা পদ্ধতি চ্যাপ্টারটা 3.1 বা প্রথম অংশ যখন পড়েছো সেটার একদম প্রথমে তোমরা স্থানিক পদ্ধতি, অস্থানিক পদ্ধতি সম্পর্কে পড়েছো, এবং এটার মধ্যে একটাই হচ্ছে অস্থানিক পদ্ধতি, যে পদ্ধতিতে সংখ্যার মানে ব্যবহৃত অঙ্ক বা চিহ্নসমূহের অবস্থানের উপর নির্ভর করে না তাকে অস্থানিক সংখ্যা পদ্ধতি বলে। আমরা যদি তার পরবর্তী কোশ্চেনটা দেখি, নাম্বার 9 নম্বর কোশ্চেনটা, সেটা হচ্ছে বিট কি। আই থিঙ্ক তোমরা সবাই এটা পারো, তারপরেও তোমাদের সুবিধার্থে আমি বিট কি এটা তোমাদের জন্য আলোচনা করে দিচ্ছি। যে বিট হলো কম্পিউটিং তথ্য বা টেলিযোগাযোগের মৌলিক একক, মানে তথ্যের মৌলিক একককেই বিট বলা হয়। তথ্যের মৌলিক একককেই বিট বলা হয়। বাইনারি পদ্ধতিতে সেই বিটটা হচ্ছে 0 আর 1। নর্মালি যে কোনো বিটকেই 0 আর 1 দিয়ে প্রকাশ করা হয়, কারণ আমরা জানি কম্পিউটার বাইনারি ছাড়া আর কিছুই বুঝে না। তুমি যদি ওকে এ বি সি ডি এটার কমান্ড দাও তাহলে কিন্তু ও তোমার এই কমান্ডটাকে বাইনারিতে রূপান্তর করে তারপর প্রকাশ করবে, তাই না? তো সেই ক্ষেত্রে কিন্তু বাইনারিতে রূপান্তর করার সময় ও যে বিটটা ব্যবহার করবে সেটা 0 আর 1 এর মধ্যেই হবে। তো বিট হচ্ছে কম্পিউটিং তথ্য বা টেলিযোগাযোগের মৌলিক একক।
এটা আমরা মোটামুটি বুঝে গেলাম, অথবা বুঝতাম আগেই। তোমরা অনেকেই হয়তো এই জিনিসটা পারো। আমরা নাম্বার 10 কোশ্চেনটা যদি একটু দেখি, সার্বজনীন গেট কাকে বলে? এই কোশ্চেনটা তোমাদের সবারই পারার কথা। যে গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। ওই যে আমি তোমাদের এই সার্বজনীন গেটের উপর একটা ক্লাস নিয়েছিলাম লুমিনাসে, যেটা কিছুদিন আগে আপলোড করা হয়েছিল। সেই ক্লাসটাতে আমি বলেছিলাম যে সার্বজনীন গেট কাকে বলে, অথবা কয় প্রকার এবং কিভাবে সার্বজনীন গেট বানানো হয়, অথবা সার্বজনীন গেটকে কেনই বা তুমি সার্বজনীন বলতেছো, তাই না? তো সার্বজনীন গেট হচ্ছে যেই গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন করা যায় তাকেই সার্বজনীন গেট বলে। সার্বজনীন গেট দুই প্রকার, ন্যান্ড এবং নর। সার্বজনীন গেট দুই প্রকার, ন্যান্ড এবং নর। তো সার্বজনীন গেট, এই ন্যান্ড এবং নরকে আমরা কেন সার্বজনীন বলবো, তোমরা কিন্তু এই সংজ্ঞাটার মাধ্যমে বুঝতে পারতেছো যে এটাকে কেন সার্বজনীন বলা হয়। যে ন্যান্ড এবং নর গেট দিয়ে তুমি মৌলিক গেটগুলো বাস্তবায়ন করতে পারবা। মৌলিক গেট কয়টা? তিনটা, অ্যান্ড, অর, নট। তো ন্যান্ড গেট দিয়ে তুমি যদি অ্যান্ড, অর, নট এই তিনটা গেট বাস্তবায়ন করতে পারো, এবং নর গেট দিয়ে তুমি যদি অ্যান্ড, অর, নট তিনটা গেট বাস্তবায়ন করতে পারো, তাহলে তুমি ন্যান্ড এবং নট এই দুইটা গেটকে সার্বজনীন গেট হিসেবে বলতে পারো, অথবা প্রমাণ করা যেতে পারে, তাই না? এটাই হচ্ছে সার্বজনীন গেট কাকে বলে। তারপর আসতেছে আমরা ইসে একটা কোশ্চেন আসছে তানভীর, আমরা যদি কোশ্চেনটা একটু দেখি যে ভাইয়া অস্থানিকের একটি এক্সাম্পল দেন। তোমার উত্তর আরেকজন দিয়েও দিয়েছে, হ্যাঁ, রোমান নাম্বার। তো আই থিঙ্ক তুমি আরে আনসারটা দিয়ে দিল। আমি ভাইয়া যেটা ভাবতেছিলাম সেটা হচ্ছে আমি ওকে বলবো যে এক্সাম্পলে আমরা এখন না যাই, আমরা একটু পরে এক্সাম্পলে আসবো। কিন্তু এখান থেকে মাঝখানে দেখবা নাজমুল ইসলাম বিজয় আনসারটা দিয়ে পানি ঢেলে দিল। আমি খুব কষ্ট পাইছি আনসারটা দেখে। যাই হোক, অনেক একজন লিখছে যে ভাই এগুলো সব পারি। এখন বলেন ফ্রাইডে কি ক্লাস হবে? ফ্রাইডেতে বাংলা ক্লাস হবে। সো ইনশাল্লাহ আমরা শ্রাবণ ভাইকে এবং কাদ্দাফি ভাইকে আরো একবার দেখতে পারবো বাংলা নতুন কোনো টপিক নিয়ে। আর যেহেতু তুমি লিখছো ভাই এগুলো সব পারি, সেহেতু আমি তোমাকে আগাম কি বলবো, আগাম কংগ্রাচুলেশন জানাই রাখতেছি। তোমার কনফিডেন্স লেভেল দেখে আমার মনে হচ্ছে যে তুমি এই বছর ঢাকা বোর্ডে ফার্স্ট হবা, বা তুমি যে বোর্ডের স্টুডেন্ট আছো সেই বোর্ডের ফার্স্ট হবা। তো আমাদের ভবিষ্যৎ এমন একজন কনফিডেন্স স্টুডেন্ট যে তোমাকেই আমাদের আগে থেকে এভাবে জানান দিয়ে ফার্স্ট ফার্স্ট হবে, এরকম একজনকে, হ্যাঁ মানে এরকম একজনকে আমরা আমাদের কমেন্ট বক্সে পেয়ে খুব আনন্দিত বোধ করতেছি যে এরকম ভবিষ্যৎ ফার্স্টরা, একদম স্বঘোষিত ফার্স্টরা আমাদের লাইভটা দেখতেছে। তো আমরা খুবই আনন্দিত ব্যাপারটা নিয়ে। তো মোটামুটি আমরা 10টা জ্ঞানমূলক প্রশ্ন সলভ করে ফেলছি। তো আমরা আজকের ক্লাসে চেষ্টা করছিলাম যে মোটামুটি 10টা জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে তোমাদের আইডিয়া দেওয়ার, এবং 10টা অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে তোমাদের আইডিয়া দেওয়ার। তো জ্ঞানমূলক প্রশ্নের পার্টটা আমরা মোটামুটি শেষ করে ফেলছি। তো তোমাদের মনোযোগ আছে কিনা, বা তোমরা আসলে ঢাকা বোর্ডে ফার্স্ট হওয়া কিনা সেটা চেক করার জন্য 2টা এমসিকিউ থাকবে তোমাদের জন্য। প্রথম এমসিকিউ, যেটার উত্তর কিছুক্ষণ আগে নাজমুল ইসলাম দিয়ে দিচ্ছে, মানে কষ্ট পাইছে এই কারণে, সেটা হচ্ছে নিচের কোনটি একটি অস্থানিক সংখ্যা পদ্ধতির উদাহরণ? 4টা অপশন দেখতে পাচ্ছ স্ক্রিনে, বাইনারি, হেক্সাডেসিমাল, রোমান এবং অক্টাল। যারা যারা আনসার দেখেই ফেলছো তোমরা সবাই, স্টিল আমি চাই তোমরা সবাই আরো একবার কমেন্ট করো, যাতে তোমাদের ব্যাপারটা ভালো মতো মনে থাকে। এবং এই এমসিকিউটা যদি পরবর্তীতে তোমরা এইচএসসি তে পেয়ে যাও, তাহলে তোমাদের মনে পড়বে যে লুমিনাসের লাইভে আমরা এরকম একটা এমসিকিউ সলভ করছিলাম। তো সেখান থেকে কোয়েশ্চেনটা আসছে। তো তোমরা দ্রুত আমাদেরকে কমেন্ট করে জানাই দাও। নাজমুল ইসলাম বিজয়ের মতো বাকি সবাই অপশন সি কমেন্ট করতেছে, স্বপ্ন আক্তার সি কমেন্ট করতেছে, শফিকুল ইসলাম সানজিদ, সাগর মিঠু, মহিন, ফারিয়া ওপি, শাহাদা সিজুতি, নাইমুর রহমান, সুরায়া আফসান দিয়া, জিসান, নিশাদ, রামিম, নাফিস, সবাই মোটামুটি অপশন সি অ্যান্সার করছে। তো যেহেতু সবাই অপশন সি অ্যান্সার করছে, তাহলে আমি আর এখানে সময় ব্যয় করতেছি না, কারেক্ট অ্যান্সারে চলে গেলাম। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। রোমান সংখ্যা ছাড়াও হায়ারোগ্লিফিক্স নামে এক ধরনের সংখ্যা পদ্ধতি আছে। রোমান সংখ্যা পদ্ধতি ছাড়াও হায়ারোগ্লিফিক্স নামে এক ধরনের সংখ্যা পদ্ধতি আছে, তানভীর, সেটা হচ্ছে তুমি যদি অস্থানিক আমাকে সংখ্যা একটু পদ্ধতির একটা উদাহরণ। পারমিশন দাও, আমি এই হায়ারোগ্লিফিক সংখ্যা, হ্যাঁ। তো আমরা যে এই যে স্থানিক এবং অস্থানিক সংখ্যা পদ্ধতি ব্যাপারটা জানলাম, এই জিনিসটাকে তোমরা অনেক সময় পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি সম্পর্কেও জেনে থাকো, ঠিক আছে? তো এই পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, এটা আর কি একটা পার্ট হচ্ছে যেটা তানভীর বললো যে প্রাচীন হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতিটা হচ্ছে বিভিন্ন সভ্যতার মানুষের ব্যবহৃত বিভিন্ন ধরনের সংখ্যা, সংকেত, চিহ্ন একত্রিত করে এই সংখ্যা পদ্ধতিটাকে প্রকাশ করা হয়, এবং যেটার নাম দেওয়া হয়েছে প্রাচীন হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি। তো এইখানে তোমার কোশ্চেনের আনসার, কোশ্চেন দেওয়া আছে নিচের কোনটি অস্থানিক পদ্ধতি, অস্থানিক পদ্ধতির উদাহরণ, সেটা রোমান। তুমি এখানে যদি রোমান অপশনটা না থাকতো, তাহলে অবশ্যই তুমি শিওর থাকো সেখানে প্রাচীন হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি অথবা হায়ারোগ্লিফিক্স নামটা এখানে দেওয়া থাকতো।
ওকে, তো সেই ক্ষেত্রে তোমরা আই থিঙ্ক তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। এবং লুমিনাসে আমি এটার ক্লাসও নিয়েছিলাম, যারা যারা আমার ক্লাস করেছো আই থিঙ্ক তাদের এই জিনিসটা বুঝতে কোনো সমস্যা হয়নি, যে স্থানিক পদ্ধতি এবং অস্থানিক পদ্ধতির মধ্যে পার্থক্য, অথবা কোনটাকে আমরা স্থানিক বলবো এবং অস্থানিক বলবো। এইখানে তুমি যদি আরেকটু ট্রিক্স খাটাতে যাও, যে বাইনারি, হেক্সাডেসিমাল, অক্টাল, এগুলো কিন্তু সব স্থানিক পদ্ধতি, সংখ্যা পদ্ধতির উদাহরণ। তো দ্যাট মিনস এই তিনটা বাদে যেটা থাকবে সেটাই কিন্তু আমার এই আনসার হয়ে যাচ্ছে। তো বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এই তিনটা, মানে বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল, এই চারটা বাদে বাকি যেটা এখানে রোমান আছে সেটাই হচ্ছে তোমার অস্থানিক সংখ্যা পদ্ধতির উদাহরণ। ওকে তানভীর, আমরা যদি নেক্সট হ্যাঁ ভাই, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নতুন কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে নিচের কোনটি এক ধরনের অ্যাসিনক্রোনাস কাউন্টারের উদাহরণ। সো আবারও চারটা অপশন তোমাদের সামনে: রিং কাউন্টার, রিপল কাউন্টার, জনসন কাউন্টার এন্ড অল অফ দেম। সো এবার একটু ট্রিকি একটা কোশ্চেন, একটু গভীর জল থেকে একটা কোশ্চেন তুলে নিয়ে আসছি। দেখি এই গভীর জলের কোশ্চেনটা তোমরা কারেক্টলি আনসার করতে পারো কিনা। সো আমি মোটামুটি বিশেষ করে আমি কামরুল হাসান বা কামরুল ইসলাম ছিল তোমার নাম, আমি ঠিক নামটা মনে করতে পারতেছি না, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। খুঁজে বের করি, মোহাম্মদ কামরুল হাসান। হ্যাঁ, মোহাম্মদ কামরুল হাসান আমাদেরকে বলছিল যে তুমি এগুলো সব পারো। তো আমি তোমার কাছ থেকে এই কোশ্চেনের আনসারটা দেখতে চাই। তো দ্রুত সবাই আনসার করে ফেলো, যে তোমরা দেখি আমরা দেখতে চাই যে তোমরা এই কোশ্চেনের আনসারটা করতে পারো কিনা। যে নিচের কোনটি অ্যাসিনক্রোনাস কাউন্টারের উদাহরণ? শফিকুল ইসলাম সানজিদ লিখেছে অপশন এ, নিশাদ লিখেছে অপশন এ, ওপি লিখেছে অপশন এ, সায়রা সিদ্দিক লিখেছে অপশন এ, মোনা লিখেছে অপশন এ, নিয়ামুর রহমান লিখেছে অপশন এ, মৌ কর্মকার অপশন এ। সবাই ধারাবাহিক অপশন এ লিখতেছে, এবং আমরা যেটা জানি একজন যদি একদিকে যায় একজন তাহলে যদি সবাই একদিকে যায় সেদিকেই সবাই যায়। একদিকে যাচ্ছে, হ্যাঁ, এবং সবাই ওরা কিন্তু একই দিকে যাচ্ছে। কনফিডেন্টলি এ আনসার করতেছে। হ্যাঁ, এবং ওরা ওরা আসলে রিং কাউন্টার নামটা মনে করতে পারতেছে, এই কারণে অপশন এ আনসার করতেছে। শারমিন মানে শাওন ওরা আনসার বুঝতে, করেছে অপশন ডি। শারমিন শাওন অপশন ডি আনসার করেছে, অল অফ দেম। আচ্ছা আচ্ছা, একটা ইন্টারেস্টিং আনসার পেলাম। তো এ আর ডি, এই সবাই মাঝখান দিয়ে একজন ডি, আর কারো কাছ থেকে অন্য কোনো আনসার পাচ্ছি না। আর ইয়ার তো কোনো খবরই নাই, কামরাজানের তো কোনো খবরই নাই, যেহেতু সে ঢাকা বোর্ডে ফার্স্ট, সে তো আই গেস সে পড়ালেখা বাদ দিয়ে দিছে, যার পড়ালেখা বাদ করার দিয়ে দরকার দিচ্ছে। নেই, আমি তো ফার্স্ট হবই। তো মোহাম্মদ রামিম লিখেছে অপশন বি। ইন্টারেস্টিং। ও কি আসলে কোনো কিছু জেনে লিখেছে নাকি আমাদের কথাবার্তা শুনে ধাম করে বসাই আমাদের দিচ্ছে, আমি কথা এটা জানতে চাই। তো মোহাম্মদ রামিম, আমি তোমার কাছ থেকে জানতে চাই এটার এক্সপ্লেনেশন। ততক্ষণে আমরা কারেক্ট অ্যান্সারে যেতে চলে যাই। তোমরা এখানে যারা যারা আনসার দিছো ম্যাক্সিমামই ভুল আনসার দিছো, বরং মোহাম্মদ রামিমই কারেক্ট অ্যান্সারটা দিছে। কারেক্ট কারেক্ট অ্যান্সারটা আনসার হচ্ছে করেছে, সেটা রিপল হচ্ছে কাউন্টার। রিপল কাউন্টার। আমরা কিন্তু একটু আগে এটা আলোচনা করেছিলাম যে তোমার এই রিং কাউন্টার তোমরা যে আনসার করতেছো, তোমরা কি এর আগের পার্টটুকু দেখোনি অথবা ক্লাস করোনি? ওখানে কিন্তু ভাই, উদাহরণ ভাই হিসেবে আগের দেয়া পার্টটা ছিল। দেখছে ভাই, ওখানে হ্যাঁ, সিনক্রোনাস কাউন্টারের উদাহরণে রিং সিনক্রোনাস কাউন্টার আর ছিল তো। অ্যাসিনক্রোনাস, হ্যাঁ এর সিনক্রোনাস জন্য কোনাতে আর বলছিলাম। তাকায় নাই, রিং দেখে রিং এর প্রতি ভালোবাসা জন্মায় গেছে। তোমাদের কিন্তু আগের কোশ্চেনটা ছিল সিনক্রোনাস কাউন্টার কি, এবং ওইটার উদাহরণ দেয়া আছে রিং কাউন্টার। তো তোমরা অ্যাসিনক্রোনাসে রিং কাউন্টার তো 100% হবে না। তো সেক্ষেত্রে আরেকজন তুমি আনসার করলা অল অফ দেম, সেটা তো টোটালি তুমি কিভাবে আনসার করো সেটা জানি না। একজন বলছে ভাইয়া অ্যাসিনক্রোনাস কাউন্টার আরেকবার বুঝিয়ে দেন। আরেকবার বুঝানো বলতে তুমি মোস্ট প্রবাবলি বলতেছো যে আগের কোশ্চেনটাই রিপিট করব। আগের কোশ্চেনটা কিন্তু অ্যাসিনক্রোনাস ছিল না, আগের কোশ্চেনটা ছিল সিনক্রোনাস কাউন্টার। আর সিনক্রোনাস কাউন্টারের ঠিক বিপরীতটাই হচ্ছে অ্যাসিনক্রোনাস কাউন্টার। ওকে, এই জিনিসটা খেয়াল রাখবা। তারপর এমডি রামিম, তুমি কোশ্চেনের এক্সপ্লানেশন দিচ্ছ যে ভাই আগে পড়েছিলাম কোনো জায়গা, কোনো এক জায়গায়, হঠাৎ মনে পড়েছে। ওকে, তুমি পড়েছো সেটাই আমাদের জন্য অনেক কিছু। তোমরাই আছো, তোমরা আনসার করবা, তোমরাই কিন্তু আমাদের জন্য ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবা, এবং আমাদের আহ, মানে নাম উজ্জ্বল করবা, আমাদের মুখ উজ্জ্বল করবা, এটাই কিন্তু আমরা চাই। ওকে তানভীর। এক্স্যাক্টলি। সো বেসিক্যালি কারো যদি কোনো, আবারও বলে রাখতেছি, যারা আমাদের সাথে পরবর্তীতে যুক্ত হয়েছে, তোমাদের আজকের ক্লাসের কোনো পার্ট যদি মিস হয়ে যায়, তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে আমাদের এই ভিডিওটা পরে আরেকবার দেখে নিতে পারবে। যে পার্টটুকু মিস গেছিল সেই পার্টটুকু আরেকবার দেখে নিতে পারবে বা আরেকবার ঝালাই করে নিতে পারবে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর এটা কোশ্চেনটা ছিল অ্যাসিনক্রোনাস কাউন্টার নিয়ে। কারো যদি অ্যাসিনক্রোনাস কাউন্টার কি জিনিস এই চিন্তা মাথায় আসে, তাহলে ভাই সহজভাবে মনে রাখবা, সিনক্রোনাস কাউন্টারের অপোজিট যে জিনিসটা আছে সেটাই হচ্ছে অ্যাসিনক্রোনাস কাউন্টার। সিম্পলি মাথায় রাখবা, তাহলে জিনিসগুলো মাথায় রাখতে সুবিধা হবে, মানে কমপ্লিকেশন ক্রিয়েট হবে না খুব একটা। সো এরই মধ্যে দিয়ে আমরা জ্ঞানমূলক পাঠ শেষ করলাম, এবার আমরা অনুধাবনমূলক অংশে চলে যাব। তো অনুধাবনমূলক অংশের প্রথম কোয়েশ্চেনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তো আমি আদর হয়ে গেছে চলে যাচ্ছি। ইউনিকোড সব ভাষার জন্য উপযোগী ব্যাখ্যা করো, অথবা ইউনিকোডের প্রয়োজনীয়তা তুলে ধরো। ইউনিকোড, এটার পূর্ণরূপটা দিয়েই কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে সব ভাষার জন্য উপযোগী কিনা। ইউনিকোডের পূর্ণরূপটা হচ্ছে ইউনিভার্সাল কোড। ইউনিকোডের পূর্ণরূপটা হচ্ছে ইউনিভার্সাল কোড। এই ইউনিভার্সাল কোড ব্যবহার করে বিশ্বের সব ভাষাকে তুমি কোডে রূপান্তর করতে পারবা। বিশ্বের সব ভাষাকে কোডে রূপান্তর করা যায়। সেক্ষেত্রে
a is equal to 0985, k is equal to 0995, 2 বাইট বা 16 বিটের একটি কোড হচ্ছে ইউনিকোড, এবং সর্বোচ্চ 2 to the power 16 সংখ্যক বিট নিয়ে ইউনিকোড কাজ করে থাকে। 2 to the power 16 সংখ্যক বিট নিয়ে ইউনিকোড কাজ করে থাকে, এবং সেখানে সর্বমোট 65,536টি বর্ণ বা চিহ্ন নিয়ে কাজ করে ইউনিকোড। তো সেক্ষেত্রে আমরা বুঝতেই পারি যে ইউনিকোড আসলেই সব ভাষার উপযোগী, এবং এটা ইউনিভার্সাল কোড যেহেতু, এবং এটার প্রয়োজনীয়তা, কারণ যে কোনো ভাষাকে তুমি কম্পিউটারের ভাষায় অথবা কম্পিউটারে কোড করার জন্য ইউনিকোডের প্রয়োজনীয়তা অপরিসীম। আমরা যদি এর পরবর্তী কোশ্চেনটা একটু দেখি, তাহলে বুঝতে পারবো যে n বিটের রেজিস্টার n সংখ্যক বিট সংরক্ষণ করতে পারে, ব্যাখ্যা করো। এটা একদমই ইজি একটা কোশ্চেন, আমি কিন্তু কিছুক্ষণ আগে তোমাদের এটা নিয়ে একটু আলোচনা করেছিলাম, তারপরেও আমি রিপিট করি যে n বিটের একটি বাইনারি তথ্য সংরক্ষণের জন্য n সংখ্যক ফ্লিপ ফ্লপ বিশিষ্ট একটি রেজিস্টার প্রয়োজন, এবং রেজিস্টারের তথ্য ধারণ ক্ষমতা তার দৈর্ঘ্যের উপর নির্ভর করে। আমি কিন্তু তোমাদের ফ্লিপ ফ্লপটা যখন বুঝাচ্ছিলাম তখন কিন্তু বলেছিলাম যে ফ্লিপ ফ্লপ হচ্ছে একটি মেমোরি উপাদান যা 1 বিট অথবা 1 বিট বাইনারি তথ্য সংরক্ষণের জন্য মানে 1 বিট তথ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। দ্যাট মিনস একটা বিটের জন্য একটা ফ্লিপ ফ্লপ, তো একটা ফ্লিপ ফ্লপের জন্য একটা রেজিস্টারের ব্লক। তো যদি n সংখ্যক ফ্লিপ ফ্লপ ব্যবহৃত হয়, তাহলে মানে n সংখ্যক বিট দরকার হয়, তাহলে তোমার n সংখ্যক ফ্লিপ ফ্লপ ব্যবহার করতে হবে। আর n সংখ্যক ফ্লিপ ফ্লপ যদি ব্যবহার করতে চাও, তাহলে তোমাকে n সংখ্যক আর n সংখ্যক বিটের রেজিস্টার তোমাকে সংরক্ষণ করতে হবে। তো আই থিঙ্ক তোমরা এই জিনিসটা বুঝতে পারতেছো যে ফ্লিপ ফ্লপের মাধ্যমে রেজিস্টার বিটের জন্য একটি ফ্লিপ ফ্লপ দরকার, এবং সেই ফ্লিপ ফ্লপের জন্য তোমাকে রেজিস্টার দরকার হবে। তো আমরা যদি এর পরবর্তী কোশ্চেনটা তানভীর একটু দেখি, তাহলে বুঝতে পারবো যে বাইনারি সংখ্যা পদ্ধতি কম্পিউটারে ব্যবহার সুবিধাজনক। এটা আর কি ওই যে তোমাদের তানভীর ভাইয়ের বাসায় লুথা একটা কোশ্চেন আসছে, ঠিক আছে, যে লুথা কোশ্চেনটা কিরকম ভাবে, কারণ আমরা সবাই জানি যে কম্পিউটার বাইনারি ছাড়া আর কিছুই বুঝে না, তাই না? তো বাইনারি সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলো কি কি, 0 আর 1, এবং এটা কিন্তু খুবই সহজে ইলেকট্রিক সিগন্যালকে প্রকাশ করতে পারে। আর তোমাদের এখানে উদাহরণের স্বরূপ আমি দিয়ে দিয়েছি, চালু থাকলে অন, বন্ধ থাকলে অফ, এই জিনিসটা কিন্তু 0 আর 1 দিয়ে প্রকাশ করা সম্ভব, তাই না? তো এই প্রকাশের সুবিধার্থে অথবা তোমার প্রদর্শনের সুবিধার্থে কিন্তু বাইনারি সংখ্যাটা অনেক বেশি উপযোগী। তো এর জন্যই বাইনারি সংখ্যা পদ্ধতি কম্পিউটারে ব্যবহার করা খুবই সুবিধাজনক। তোমাদের সুবিধার্থে আনসারটা একটু ব্রড করে লিখে দেওয়া আছে, তোমরা কিন্তু আমি বলতেছি না যে এটাই আনসারে লিখবা, তোমরা আরেকটু আলোচনা করবা তোমাদের আনসারে, জাস্ট তোমাদের বোঝার জন্য আমরা শর্টকাটে তোমাদেরকে এখানে লিখে দিয়েছি যে বাইনারি সংখ্যা ব্যবহৃত অঙ্কগুলো 0 আর 1 সহজে ইলেকট্রিক্যাল সিগন্যালের সাহায্যে প্রকাশযোগ্য। ইলেকট্রনিক সার্কিট ডিজাইন করা সহজ এবং কম ব্যয়বহুল। কেন কম ব্যয়বহুল? কারণ এখানে তো ব্যবহৃত হয় দুইটা অঙ্ক অথবা দুইটা সংখ্যা, তাই না, 0 আর 1। তো সেক্ষেত্রে এটা খুবই সহজ। আর তারপর কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত অন্যান্য ডিজিটাল ডিভাইস বাইনারি মোডে কাজ করে। ম্যাক্সিমাম কম্পিউটারে ব্যবহৃত ম্যাক্সিমাম ডিজিটাল ডিভাইসই বাইনারি মোডে কাজ করে। সেক্ষেত্রে সেটা কম্পিউটারের সাথে ইন্টারফেসিংটা খুবই সুন্দর এবং সহজবোধ্য হয়ে যায়। এর জন্যই আমরা বলতে পারি যে বাইনারি সংখ্যা পদ্ধতি কম্পিউটারে ব্যবহার করা খুবই সুবিধাজনক। ওকে, আমরা যদি চতুর্থ কোশ্চেনটা তোমাদের সুবিধার্থে একটু দেখি, যে শতক সারণী ব্যবহার করে লজিক সার্কিট আঁকা সম্ভব। অবশ্যই শতক সারণী ব্যবহার করে লজিক সার্কিট আঁকা সম্ভব। আমি কিন্তু তোমাদের শতক সারণী যখন বুঝিয়েছিলাম তখন কিন্তু তোমাদের শতক সারণী যখন বুঝাচ্ছিলাম তখন কিন্তু বলেছিলাম যে যে সারণীর মাধ্যমে কোনো লজিক্যাল ফাংশনের সত্যতা যাচাই করা হয় তাকে শতক সারণী বলে। এবং শতক সারণী কি করে, যেমন অ্যান্ড গেট বোঝানোর সময় আমি বলেছিলাম যে 2 বা ততোধিক ইনপুট থাকবে এবং একটি মাত্র আউটপুট থাকবে, তাই না? তো 2 বা ততোধিক ইনপুট, অ্যান্ড গেট কি নিয়ে কাজ করে, গুণ নিয়ে কাজ করে। তো 2 বা ততোধিক যে ইনপুট গুলো থাকবে সেগুলো কি করবে, গুণ করবে, এবং গুণ করার পর সেটা আউটপুট তোমার গুণ আকারে চলে আসবে, তাই না? এখন তুমি যদি কোশ্চেনটা এরকম আসছে যে শতক সারণীটা দেখে আমি লজিক সার্কিটটা আঁকতে পারবো কিনা, তাই না? তো শতক সারণীতে যদি তোমার ইনপুট দুইটা গুণ অবস্থায় থাকে, তাহলে তো আমরা আউটপুট দেখেই তো বুঝতে পারবো যে ইনপুট দুইটা গুণ অবস্থায় আছে কিনা, তাই না? যেমন 0 আর 1 গুণ করলে হয় 0, 0 আর 1 যোগ করলে হয় 1। তো যদি 0 আর 1 আউটপুট লাইনে যদি 1 থাকে, দ্যাট মিনস কি এটা যোগ অবস্থায় আছে। আর 0 আর 1 আউটপুট লাইনে যদি 0 থাকে, দ্যাট মিনস এটা গুণ অবস্থায় আছে, তাই না? আর যদি যোগ অবস্থায় থাকে তাহলে সেটা অর গেটের জন্য ব্যবহৃত হবে, আর যদি গুণ অবস্থায় থাকে তাহলে সেটা
অ্যান্ড গেটের জন্য ব্যবহৃত হবে। তার মানে আমরা ইজিলি বুঝতে পারতেছি যে সত্যক সারণী ব্যবহার করে লজিক সার্কিট ইজিলি আঁকা সম্ভব, তাই না? তা আমরা তোমাদের সুবিধার্থে খুব সুন্দরভাবে আনসারটা করেছি। দেখো, লজিক্যাল ফাংশনের বিভিন্ন মানের জন্য বাইনারি অঙ্ক 0 আর 1 থাকে। তো এই চলকগুলো বিভিন্ন মানের ইনপুট এবং ফাংশনটির মানকে আউটপুট বলে, এবং এই ইনপুট আর আউটপুটকে একটি সারণীতে প্রকাশ করাই হচ্ছে শতক সারণী। আমরা যদি পঞ্চম কোশ্চেনটা একটু দেখি, যে ইউনিকোড হলো আস্কি কোডের কম্পিটেবল। ইউনিকোড আর আস্কি কোড একদমই সেম, ঠিক আছে? এর জন্যই বলা হয় ইউনিকোড হলো আস্কি কোডের কম্পিটেবল, কারণ ইউনিকোডে 256টি কোড ব্যবহৃত হয় এবং আস্কি কোডেও 256টি কোড ব্যবহৃত হয়। সেটা হচ্ছে, তুমি যদি একটু আগে যেই কোশ্চেনটা আমরা দেখেছিলাম সেটার সাথে এটা আবার কনফিউজ করে ফেলো না। ওইখানে কিন্তু তোমার বিট সম্পর্কে বলা হয়েছে, মানে ওইখানে বিট বলা হয়েছিল, আর এখানে হচ্ছে 256টি কোড। ওকে, তো 256টি কোড ইউনিকোডেও ব্যবহৃত হয়, 256টি কোড আস্কি কোডেও ব্যবহৃত হয়। এর জন্যই বলা হয় ইউনিকোড এবং আস্কি কোড। ইউনিকোড হলো আস্কি কোডের কম্পিটেবল। ওকে, আমরা যদি ষষ্ঠ এক্স্যাক্টলি। ভাই আমি যদি এখানে হ্যাঁ, একটু অ্যাড অবশ্যই করি, তানভীর। সেক্ষেত্রে তোমরা একদম প্রথম স্লাইডে দেখছিলে ইউনিকোড নিয়ে আমরা কিছু কথাবার্তা বলতেছিলাম। ভাইয়া বলছিলেন যে ইউনিকোড হচ্ছে কি, ইউনিকোড হচ্ছে Universal code। মানে ইউনিভার্সাল কোড। যেহেতু ইউনিভার্সাল কোড, অর্থাৎ ইউনিকোড দিয়ে সকল ভাষায় সবকিছুই প্রকাশ করা সম্ভব। ইউনিকোডে আমরা আরেকটা জিনিস দেখছিলাম যে 2^16 সংখ্যক ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার আমরা শো করতে পারি। সো বেসিক্যালি এখানে যেটা ইস্যু সেটা হচ্ছে ইউনিকোডের মাধ্যমে আমরা টোটাল কতগুলো ক্যারেক্টার শো করতে পারবো, আমরা টোটাল 2^16 সংখ্যক ক্যারেক্টার শো করতে পারবো। তো এই যে আমরা 2^16 সংখ্যক ক্যারেক্টার প্রকাশ করতেছি ইউনিকোডের মাধ্যমে, এর মধ্যে যে প্রথম 256টা আছে, সেই প্রথম 256টা আস্কি এর 256টার সাথে হুবহু মিলে যায়। অর্থাৎ আস্কিতে আছে টোটাল 256টা, ইউনিকোডে অনেক আছে। ইউনিকোডে বেসিক্যালি 65,000 সামথিং আছে, আর আস্কিতে আছে 256টা। তো এই যে ইউনিকোডে 65,000 সামথিং আছে, এই 65,000 সামথিং এর মধ্যে প্রথম যে 256টা তারা আস্কির সাথে হুবহু মিলে যায়। সেই কারণে আমরা বেসিক্যালি বলে থাকি যে ইউনিকোড আর আস্কি হলো একটা আরেকটার কম্প্যাটিবল। সো আই থিংক তোমরা মোটামুটি ব্যাপারটা বুঝতে পারছো। আদর ভাই, হ্যাঁ, আমরা আমি মিলে হ্যাঁ, মোটামুটি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এটাই আমি বোঝানোর ট্রাই করেছিলাম। তো আমরা যদি এর পরবর্তী কোশ্চেনটা দেখি তানভীর, তাহলে বুঝতে জি ভাই, পারবো। আমরা যদি পরবর্তী কোশ্চেনে যাই, পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে আমাদের সামনে দুইটা কুইজ আছে, আমরা দুইটা কুইজ একটু সলভ করে নেওয়ার চেষ্টা করি। অবশ্যই। আমি দুইটা কুইজের মধ্যে একটা কুইজ স্ক্রিনে দেখিয়ে দিয়েছি। ইউনিকোডের সাহায্যে কতটি অদ্বিতীয় বর্ণ বা চিহ্নকে নির্দিষ্ট করা যায়। একটু আগে আমি এটা নিয়ে কথা বলতেছিলাম, আমি সামথিং বলে চালাই দিয়েছিলাম, পুরো সংখ্যাটা বলি নাই, কারণ আমি জানি এরপরে এই কোয়েশ্চেনটা আসতেছে, যেটা আমারটা শুনে শুনে তোমরা কপি পেস্ট না মারো। তো সেই কারণে আমি পুরোটা বলি নাই। তো এখন তোমাদের কাজ পুরোটা মনে করা এবং আমাদেরকে দ্রুত কমেন্ট বক্সে জানানো যে ইউনিকোডের সাহায্যে আসলে কতটি অদ্বিতীয় বর্ণ বা চিহ্নকে, অর্থাৎ কতটা ক্যারেক্টারকে নির্দিষ্ট করা যায়, স্পেসিফাই করা যায় বা প্রকাশ করা যায়। শফিকুল ইসলাম সঞ্জিত বরাবরের মতোই সবার আগে আগে অ্যান্সার দিছো, যে অপশন বি। স্বপ্না আক্তার লিখছে অপশন বি, মুহিন লিখছে অপশন বি, তানহা লিখছে অপশন বি, এছাড়াও নাজমুন নাহা লিখছে অপশন বি, নিয়ামুর রহমান লিখেছে অপশন বি। সো আমরা অনেকের কাছ থেকে অপশন বি আনসার হিসেবে দেখতে পাচ্ছি। তো আমরা সরাসরি কারেক্ট অ্যান্সারে চলে যাই। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি। আমরা জানি বি, ইউনিকোডের সাহায্যে 2^16 অর্থাৎ 65,536টা, 65,536। এক্স্যাক্টলি এতগুলা ক্যারেক্টারকে, অর্থাৎ বর্ণকে বা চিহ্নকে প্রকাশ করা যায়। আমরা যদি পরবর্তী এমসিকিউতে চলে যাই, তাহলে দেখতে পাচ্ছ আরেকটা কোয়েশ্চেন। একটি 16 বিট রেজিস্টার কত বিট তথ্য ধারণ করতে পারে? একটা 16 বিট রেজিস্টার কত বিট তথ্য ধারণ করতে পারে? এখানেও তোমরা চারটা অপশন দেখতে পাচ্ছ, দুইটি, তারপরে 16 স্কোয়ারটি, আবার এবং 16টি। তো চারটা অপশন দেখা যাচ্ছে, 2, 16 স্কোয়ার, 2^16 and 16। তো এই চারটা অপশনের মধ্যে যেটা তোমার কাছে কারেক্ট বলে মনে হয় সেই জিনিসটা দ্রুত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। এই কুইজটা শেষ করার পরে আমরা আবারও আমাদের অনুধাবনমূলক কোয়েশ্চেনে ফেরত যাব। আমরা 6 নম্বর অনুধাবনমূলক কোয়েশ্চেনে ফেরত যাব। তো তার আগে আমরা এই কোয়েশ্চেনটা শেষ করে ফেলি। একজন লিখছো অপশন বি। আচ্ছা, তুমি কি এই কোয়েশ্চেনের আনসার বি লিখছো না আগেরটা বি লিখছো আমি জানি না। যাই হোক, আরো অনেকেই বি করছে, তার মানে আমার যেটা মনে হচ্ছে যা ঘোড়ার পাল আবারও একদিকে যাচ্ছে। শারমিন শাওন লিখেছে অপশন সি, সায়রা সিরিজে লিখেছে অপশন সি, তানহা লিখেছে অপশন সি। ভাই শুরুতে একটা বি এর জোয়ার হলো, এখন বি এর জোয়ার রেখে সি এর জোয়ার শুরু হয়েছে। তো এখন আমরা সি এর ভিতরে আছি। এখন কোনমুগা লিখেছে অপশন সি, কোনা লিখেছে অপশন সি, বিজয় লিখেছে অপশন সি। নাজমুন তোমরা আর কি কান্তা এতটাই লিখেছে কনফিউজ? এই জিনিসটা তো একটু আগেও আলোচনা করা হয়েছিল, এবং এক কোশ্চেনটাই ছিল কিন্তু এটা। ওরা কিন্তু আসলে কেন যে মিস করতেছে আমি বুঝতেছি না। আচ্ছা, সবাই তোমরা শেখ সুমাইয়া, তুমি আনসার করেছো অপশন ডি। তো ওকে, শেখ আমরা সুমাইয়ার দেখি আনসারটা স্ক্রিনে দেখেই আমরা কারেক্ট অ্যান্সারে চলে যাই। অ্যাকচুয়ালি আসলে অপশন ডি। আরে ভাই, একটু আগে না বুঝাইলাম তোমাদের, তোমরা কি দেখলা অথবা কি শুনলা ক্লাসে?
যে তোমার 16 বিট রেজিস্টারের জন্য 16 বিট রেজিস্টার কত বিট তথ্য ধারণ করতে পারে? মানে একটা রেজিস্টার যেহেতু একটা বিট তথ্য সংরক্ষণ করতে পারবে, তো 16 বিট রেজিস্টার তো 16টা তথ্যই, মানে 16টা বিট তথ্য সংরক্ষণ করতেই পারবে, তাই না? তো এটা তো ইজি ছিল আমাদের সবার জন্য। আচ্ছা, ওকে, নো প্রবলেম। তোমরা অনেকেই অ্যান্সার করেছো, আবার এখন অনেকেই অ্যান্সার করতেছে ডি হবে, ডি হবে। ওকে তানভীর, আমরা যদি এর পরবর্তী কোশ্চেনটা দেখি, যে হাফ হেডার বলতে কি বুঝো? এটা অনুধাবনমূলক কোশ্চেনের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো হাফ হেডার বলতে কি বুঝো? হাফ হেডার হচ্ছে একটি সমবায় সার্কিট, সরি ডিজিটাল বর্তনী। হাফ অ্যাডার হচ্ছে একটি ডিজিটাল বর্তনী, যে অ্যাডারের দুইটা ইনপুট থাকে এবং দুইটা আউটপুট থাকে, এবং দুইটি ইনপুটের সাহায্যে একটি এক্সর গেটের মাধ্যমে যোগফল এস এবং একটি অ্যান্ড গেটের মাধ্যমে ক্যারি সি বের করা হয়, তাকে হাফ অ্যাডার বলে। ওকে, তোমাদের সুবিধার্থে এখানে খুব সুন্দরভাবে এই জিনিসটা বলা আছে যে অ্যাডারের দুটি বিট যোগ করে যোগফল এবং হাতে থাকা অঙ্ক বা ক্যারি বের করা হয়, তাকেই হাফ অ্যাডার বলে। এই দুইটা বিট যোগ করার জন্য এক্সর গেট ব্যবহৃত হয় এবং ক্যারিটার জন্য অ্যান্ড গেট ব্যবহৃত হয়, এবং এটাকেই বলা হয় হাফ অ্যাডার। ওকে, এখানে তোমাদের জন্য একটা সমীকরণ করে দেওয়া আছে, মানে খুব সুন্দরভাবে, যে এই যে তোমরা দেখতেছো না যে এস ইজ ইকুয়াল টু এ নট বি প্লাস এ বি নট, তোমাদের জন্য দুইটা ইনপুট দেওয়া আছে এ আর বি, আর এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে পাবো এস, এবং এটার ক্যারি বিটটা আসবে সি। ওকে, তো এই যে এস যোগফল পাওয়ার জন্য আমি কি বলেছি? এক্সর গেট ব্যবহৃত হয়। দেখো খুব সুন্দরভাবে বলা আছে এ নট বি প্লাস এ বি নট ইজ ইকুয়াল টু এ এক্সর বি। এটার মাধ্যমে আমরা কি পাবো? যোগফলটা পাবো। এবং ক্যারি সি, সিটার জন্য আমাদের কোন গেট ব্যবহার করতে হবে? অ্যান্ড গেট। অ্যান্ড গেট কি নিয়ে কাজ করে? গুণ নিয়ে কাজ করে, তাই না? তো অ্যান্ড গেট যেহেতু গুণ নিয়ে কাজ করে, তো দেখো এখানে খুব সুন্দর ভাবে দেওয়া আছে সি ইজ ইকুয়াল টু এ বি, দ্যাট মিনস এখানে অ্যান্ড গেট নিয়ে কাজ করা হচ্ছে। ওকে, তো আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পেরেছো যে হাফ অ্যাডার কি। হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন, এটা তোমাদের গ নাম্বার কোশ্চেনের জন্য অনেক ইম্পর্টেন্ট। ওকে, দুটি হাফ অ্যাডারের সাহায্যে একটি ফুল অ্যাডার বাস্তবায়ন। আমরা যদি সপ্তম কোশ্চেনটা দেখি, তাহলেই আমরা দেখব যে আস্কি ও বিসিডি কোড এক নয়। এটা তো 100% এক হওয়ার কোনো চান্সই নাই, তাই না? ওকে, বিসিডি এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল, আস্কি এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ওকে, তোমাদের সুবিধার্থে এটা বললাম। তো বিসিডি কোড আসলে কি করে? দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করতে ব্যবহৃত হয়, যেটা শুধুমাত্র 4 বিটের একটি কোড, যেটা কি 4 বিটের একটি কোড, এবং ডিজিটাল সিস্টেমে ইনপুট আউটপুট অপারেশনটা কমপ্লিট করা হয়। আর আস্কি কোড নিয়ে তো আমরা অনেক আলোচনা করলাম আজকের ক্লাসে, কিছুক্ষণ আগেও আলোচনা করা হয়েছিল যে এটা বহুল প্রচলিত 7 বিটের একটি কোড, এবং প্যারিটি বিট সহ এটা সর্বমোট 8 বিটের একটি কোড হিসেবে বিবেচিত হয়, এবং এটা মিনি এবং মাইক্রো কম্পিউটারে এই কোড সবচেয়ে বেশি প্রচলিত হয়। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু বুঝতেই পারতেছো দুইটার পার্থক্য দেখে যে এই দুইটা কোনো মতেই এক হওয়ার কোনো সম্ভাবনা নেই। বিসিডি কোড ব্যবহৃত হয় দশমিক সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করার জন্য 4 বিটের কোড, এবং আস্কি কোড ব্যবহৃত হয় মিনি এবং মাইক্রো কম্পিউটারে 7 বিটের একটি কোড সহ, কিন্তু 7 বিটের কোডের সাথে একটি বিট প্যারিটি বিট সহ সর্বমোট 8 বিটের কোডে রূপান্তর করা হয়। ওকে, তো তারপরে আমরা যদি অষ্টম কোশ্চেনটা একটু দেখি, তাহলে আমরা যেটা দেখব, কিবোর্ডের থেকে ইনপুট দেওয়ার ক্ষেত্রে কোন সার্কিট ব্যবহৃত হয়? তানভীর ভাই, আপনি কোশ্চেনের আনসারটা দিবেন না, ওদেরকে আমি কোশ্চেনটা জিজ্ঞেস করব। ওকে, তানভীর ভাইয়া ওকে দিয়ে দিয়েছিলেন, কোনো সমস্যা নেই। আমরা তোমাদের আনসারের জন্য অপেক্ষা করব যে কিবোর্ডের থেকে ইনপুট দেওয়ার ক্ষেত্রে কোন সার্কিট ব্যবহৃত হয়। আমি ক্লাসের শুরুতেই এই জিনিসটা নিয়ে আলোচনা করেছিলাম যে কিবোর্ডের থেকে ইনপুট দিবা, তুমি কিবোর্ডের থেকে কিসে ইনপুট দিচ্ছ? মেশিন অথবা কম্পিউটারে ইনপুট দিচ্ছ, দ্যাট মিনস মানুষের বোধগম্য ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করতেছো। তো দ্যাট মিনস তুমি এই কোশ্চেনটাকে একটু ট্রিকি ভাবে নাও, মানুষের বোধগম্য ভাষাকে মেশিন ভাষায় রূপান্তরের জন্য কোন সার্কিট ব্যবহৃত হয়, তাহলে বুঝার কথা। তো আমরা কি এই কোশ্চেনের আনসারটা দিতে পারবো? এক কথায় উত্তরটা হবে যে কিবোর্ড থেকে ইনপুট দেওয়ার ক্ষেত্রে কোন সার্কিটটি ব্যবহৃত হয়? বিসিডি। একজন বলছো বিসিডি কি কোনো সংখ্যা পদ্ধতি? বিসিডি একটা কোডিং সিস্টেম, এটা কোনো সংখ্যা পদ্ধতি না। এই কোডিং সিস্টেমের মাধ্যমে দশমিক সংখ্যা পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা হয়, এবং এটার একটা এক্সটেন্ডেড ভার্সন আছে, ইবিসিডি কোড, এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল। তোমরা অক্টাল থেকে এবং অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিকে বাইনারি সংখ্যায় রূপান্তরের জন্য
এই ইবিসিডি কোডটা ব্যবহার করে থাকো, আর বিসিডি যেই কোডটা সেটা তোমার শুধু মানে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা রূপান্তরের জন্য ব্যবহৃত হয়। হ্যাঁ, অনেকেই আনসার করতেছে, এখানে দেখা যায় এনকোডার, লজিক সার্কিট, ডিকোডার, এনকোডার, ডিকোডার। অ্যাটলিস্ট শেখ সুমাইয়া তুমি বলেছো লজিক সার্কিট, তুমি কোন ইসের মাধ্যমে এটা লজিক সার্কিট বললে আমি জানি না। অনেকে আনসার করতেছে ডিকোডার, এনকোডার। ওরা মনে হয় তানভীর ভাইয়া তুমি যখন আনসার করে আনসারটা দেখিয়ে ফেলছো তখন হয়তো বা দেখে ফেলেছিল। আচ্ছা, আমরা যদি এটার আনসারটা দেখি, আসলে এটার আনসারটা হবে এনকোডার। এর সাহায্যে আলফানিউমেরিক বর্ণকে আস্কি কোড, ইবিসিডি কোড এবং বিসিডি কোডে পরিণত করা হয় এবং ইনপুট অবস্থায় কিবোর্ডের মাধ্যমে কিবোর্ডের সাথে এনকোডার যুক্ত থাকে। আমি সিম্পলি তোমাদেরকে এক কথায় বলে দিলাম যে মানুষের বোধগম্য ভাষাকে মেশিন ভাষায় রূপান্তরের জন্য কি ব্যবহৃত হয়? এনকোডার ব্যবহৃত হয়। মেশিনের বোধগম্য ভাষাকে মানুষের ভাষায় রূপান্তরের জন্য ডিকোডার ব্যবহৃত হয়। তুমি কিবোর্ড থেকে ইনপুট দিবা, দ্যাট মিনস কিবোর্ড থেকে তুমি ইনপুট দেওয়ার সময় কার ভাষায় দিবা? তোমার ভাষায়। এবং ইনপুট কোথায় দিচ্ছ? মেশিনের ভাষায়। তো এই জিনিসটা রূপান্তরিত হচ্ছে কি? মানুষের বোধগম্য ভাষা থেকে মেশিনের ভাষায় রূপান্তরিত হচ্ছে। তো মানুষের বোধগম্য ভাষা থেকে মেশিনের ভাষায় রূপান্তর হওয়ার জন্য কি ব্যবহৃত হয়? এনকোডার ব্যবহৃত হয়। আর এটা ঠিক উল্টা জিনিসটা কি হবে? ডিকোডার। তোমরা অনেকেই বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা যদি এখন দেখি এর পরবর্তী কোশ্চেনটা, ন্যান্ড গেট কিভাবে নর গেটের মতো কাজ করবে। ন্যান্ড গেট এবং নর গেট এই দুটো কোন গেট? সার্বজনীন গেট, তাই না? তো এই দুইটা গেটের মধ্যে কিন্তু একটাই মিল আছে, সেটা আমি তোমাদের লুমিনাসের লার্ন ফ্রম হোমের একটা সেশন নিয়েছিলাম, একটা ভিডিও আপলোড করেছিলাম সার্বজনীন গেটের সার্বজনীনতা প্রমাণ। তো সার্বজনীন গেটের সার্বজনীনতা প্রমাণের সময় আমরা কিন্তু দেখেছিলাম যে ন্যান্ড গেট এবং নর গেট এই দুইটার মাধ্যমেই মৌলিক গেট বাস্তবায়ন করা সম্ভব, তাই না? তো ন্যান্ড গেট এবং নর গেটের মাধ্যমে মৌলিক গেট, তার মানে ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট, ন্যান্ড গেট থেকে অর গেট, ন্যান্ড গেট থেকে নট গেট, এই তিনটা বাস্তবায়ন করা যায়। অ্যাট দ্য সেম টাইম নর গেট দিয়েও অ্যান্ড গেট, অর গেট, নট গেট বাস্তবায়ন করা যায়। এই একটা ক্ষেত্রেই ন্যান্ড গেট এবং নর গেট এক হয়ে কাজ করবে, অথবা ন্যান্ড গেট নর গেটের মতো কাজ করবে। আদারওয়াইজ কিন্তু একভাবে কাজ করবে না, কারণ ন্যান্ড হচ্ছে অ্যান্ড গেটের বিপরীত, নর হচ্ছে অর গেটের বিপরীত মান, তাই না? তো ন্যান্ড গেট যদি অ্যান্ড গেটের বিপরীত মান হয়, অ্যান্ড কাজ করে কি নিয়ে? গুণ নিয়ে। দ্যাট মিনস গুণের বিপরীত মান ন্যান্ড নিয়ে কাজ করবে। নর কার বিপরীত মান? অর গেটের বিপরীত মান, তাই না? তাহলে অর কি নিয়ে কাজ করে? যোগ নিয়ে কাজ করে। অরের বিপরীতটা কি? নর। তো সেক্ষেত্রে কোনো মিল নাই। একটা মিলই আছে, একভাবেই মিল পাওয়া যায় এই দুইটা গেটের মাধ্যমে, সেটা হচ্ছে যে উভয় গেট দিয়েই মৌলিক তিনটা গেট বাস্তবায়ন করা যায়। আমরা আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পেরেছো ন্যান্ড গেট কিভাবে নর গেটের মতো কাজ করবে। আমরা যদি 10 নম্বর কোশ্চেনটা একটু দেখি, দুইয়ের পরিপূরক পদ্ধতি কেন গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। আমরা এই জিনিসটা নিয়ে তোমরা অনেকেই কনফিউজ থাকো যে তোমার এটাকে বলা হয় সাইন নাম্বার বা চিহ্নযুক্ত সংখ্যা পদ্ধতি। চিহ্নযুক্ত সংখ্যা পদ্ধতির ক্ষেত্রেই দুইয়ের পরিপূরক পদ্ধতিটা চলে আসে। দুইয়ের পরিপূরক পদ্ধতি অথবা দুইয়ের পরিপূরক এই জিনিসটা আমরা কিভাবে বের করে থাকি? ফার্স্টে আমরা একটা প্রকৃত মান গঠন করি, প্রকৃত মানটাকে উল্টাইলে একের পরিপূরক পাওয়া যায়, আর সেই উল্টানো প্রকৃত মান বা একের পরিপূরকের সাথে তোমরা যদি এক যোগ করো তাহলে দুইয়ের পরিপূরক পাবা। এবং এই জিনিসটা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে এরূপ পরিপূরক গঠনে যোগ এবং বিয়োগের জন্য একই বর্তনী ব্যবহার করা হয়। কিভাবে একই বর্তনী ব্যবহার করা হয় আমি তোমাদের যদি একটু হিন্ট দিয়ে দেখি। দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগ করার জন্য তো তোমরা বাইনারি যোগ ব্যবহার করো, তাই না? তো দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করার সময় তোমরা কোন পদ্ধতিটা ব্যবহার করো? যে বিয়োজ্য আর বিয়োজক দুইটাকে যোগ করে বিয়োগফল বের করো না? সেক্ষেত্রে একটা মানের প্রকৃত মান গঠন করো এবং আরেকটা মানের দুইয়ের পরিপূরক বা উল্টা আনাও, সেক্ষেত্রে তোমরা যোগ করে বিয়োগফলটা পেয়ে যাও। তো দ্যাট মিনস কি দাঁড়ালো? যে যোগ আর বিয়োগ এই দুইটা কাজের জন্য কিন্তু একটা বর্তনী বাইনারি যোগই ব্যবহৃত হচ্ছে, তাই না? এবং এই পরিপূরক গঠনে কিন্তু তোমার একই বর্তনী ব্যবহৃত হয়। তাই আধুনিক কম্পিউটারে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহৃত হয়, কারণ কম্পিউটারের গাণিতিক সমস্যাগুলো সলভ করার ক্ষেত্রে দুইয়ের পরিপূরক পদ্ধতিটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গাণিতিক সরল বর্তনীর প্রয়োজন যা সস্তা এবং দ্রুত গতি সম্পন্ন। মানে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে দ্রুত গতিতে তোমার এই কাজটা সম্ভব, যেটা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে। ওকে, চিহ্নযুক্ত সংখ্যা বা চিহ্নবিহীন সংখ্যা যেটাই হোক না কেন, যোগ করার জন্য একই বর্তনী ব্যবহার করা যায়, সেক্ষেত্রে আলাদা বর্তনীর কোনো প্রবলেম থাকে না। ওকে, তাহলে হচ্ছে আমরা দেখতে পারি যে এখানে দুইয়ের পরিপূরক পদ্ধতিটা কেন গুরুত্বপূর্ণ।
অনেক বেশি গুরুত্বপূর্ণ জাস্ট বিকজ অফ এই তোমার ওদের যে সিস্টেম, যোগ করার যে সিস্টেমটা, সেটার জন্য। কারণ এই দুইটা যোগ আর বিয়োগ দুইটার জন্যই একটা বর্তনী ব্যবহার হয়ে থাকে। ওকে, তানভীর ভাইয়া, আমরা যদি এর পরবর্তী এটা দেখতে চাই। এক্স্যাক্টলি। সো বেসিক্যালি আমরা মোটামুটি আমাদের ক্লাসের শেষের দিকে চলে আসছি। আমাদের মোটামুটি আজকের ক্লাসের অবজেক্টিভ ছিল এই চ্যাপ্টারটার 10টা জ্ঞানমূলক এবং 10টা অনুধাবনমূলক প্রশ্নের সাথে, যেগুলো মোটামুটি বেশি ইম্পর্টেন্ট বলে আমরা মনে করি ইন্টারমিডিয়েটের জন্য, সেগুলোর সাথে তোমাদের পরিচয় করায় দেওয়ার। সো আমরা মোটামুটি 10টা জ্ঞানমূলক এবং 10টা অনুধাবনমূলক প্রশ্ন শেষ করে ফেলছি। সো আমরা দুটো এমসিকিউ সলভ করে আজকের ক্লাসটা ফাইনালি কমপ্লিট করব। প্রথম এমসিকিউটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে নিচের কোনটি একটি বহুল প্রচলিত 7 বিট কোড। সো তোমরা দ্রুত কমেন্ট বক্সে আমাদের আনসার জানায় দাও যে 4টা অপশনের মধ্যে কোন অপশনটাকে তোমার 7 বিট কোড হিসেবে মনে হয়। 4টা অপশন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ASCII, BCD, EBCD IC, আর এটা হচ্ছে ইউনিকোড। তো এই যে তোমার 4টা অপশন স্ক্রিনে আছে, এই 4টার মধ্যে যেটা তোমাদের কাছে কারেক্ট আনসার বলে মনে হয় সেটা দ্রুত আমাদেরকে আনসার করে জানাও। আর দুটো কোশ্চেন আমরা সলভ করবো, সলভ করে আমরা আমাদের ক্লাসটা মোটামুটি শেষ করে দিব। তানজিম লিখেছে অপশন এ, সানজিদ লিখেছে অপশন এ। সো মোটামুটি আমরা অপশন এ দেখা শুরু করেছি। মহিন লিখেছে অপশন এ, নিয়ামুর রহমান লিখেছে অপশন এ, স্বপ্ন আক্তার লিখেছে অপশন এ, সায়রা সিজুদ্দিন, নাজমুল হাসান কান্দা, জয়তী সাহা, মেহেরুন্নেসা জেরিন, নাইমুল ইসলাম বিজয়, জাওয়াদ আহমেদ, তানহা, মৌ কর্মকার সবাই মোটামুটি অপশন দ্যাট এ মিনস লিখতেছে। তাহলে আমরা আর সময় ব্যয় করবো না, কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন তোমরা এ। এটা, হ্যাঁ ভাই, আপনি যদি কিছু হ্যাঁ অ্যাড করতে তোমরা চান। এই ক্ষেত্রে কিন্তু একটু কনফিউজ হয়েও না, কারণ আস্কি কোড 8 বিটের কোড। এটা কোশ্চেনটা যদি থাকে যে আস্কি কোডে কয়টি বিট ব্যবহৃত হয়, তাহলে সেক্ষেত্রে আনসার করবো 8 বিটের কোড। কিন্তু এখানে কোশ্চেনটা দেয়া আছে যে আস্কি কোনটি 7 বিটের কোড হিসেবে প্রচলিত। বিসিডি কোড, ইবিসিডি কোড আর ইউনিকোড, এই তিনটার একটাও কিন্তু 7 বিটের কোড হিসেবে প্রচলিত না। তো 7 বিটের কোড হিসেবে প্রচলিত হয় কিন্তু আস্কি। জেনুইনলি আস্কি কিন্তু প্যারিটি বিট সহ 8 বিটের কোড, কিন্তু 7 বিটের কোড হিসেবেও আস্কি কোড প্রচলিত এই 4টার কম্পারিজনে, তাই না? তো সেক্ষেত্রে এটা আস্কি কোডটাই তোমার একটি বহুল 7 বিটের কোড হিসেবে পরিচিত হয়। ওকে, আমরা যদি তানভীর এরপর এক্স্যাক্টলি। এবং ভাই এই কোয়েশ্চেনটা দিকে যদি আমরা তাকাই, তাহলে মোটামুটি এটাও বুঝতে পারি যে অপশন গুলা প্লাস কোয়েশ্চেন গুলাও মোটামুটি বিভিন্ন বোর্ড পরীক্ষা বা বিভিন্ন কলেজও এমন ভাবে ডিজাইন করে যাতে মোটামুটি কনফিউশনের জায়গা না থাকে বা একটা ক্লিয়ার কাট আনসার পাওয়া যায়। ক্লিয়ার তো কাট আনসার এই পাওয়া যায়। ধারাবাহিকতায় আমরা লাস্ট কোয়েশ্চেনে চলে আসলাম। খুবই সহজ একটা কোয়েশ্চেন, শেষ ভালো যার সব ভালো তার। তো এই কারণে তোমাদের শেষটা যাতে ভালো হয় সেই কারণে এই কোয়েশ্চেনটা দেওয়া। খুবই সহজ কোয়েশ্চেন, আশা করি কেউ ভুল করবো না। চালু চালু আনসার দিয়ে দাও, ঝটপট আনসার দিয়ে দাও। এই কোশ্চেনটা চালু চালু আনসার দেওয়ার মাধ্যমে আমরা আজকের ক্লাসের একটা সুন্দর সমাপ্তি দেখতে চাই। তো আমি কমেন্ট বক্সের দিকে মোটামুটি তাকাই আছি। তোমরা যারা যারা আমাদের সাথে এখনো যুক্ত আছো, দ্রুত আমাদেরকে কমেন্ট করে জানাই দাও যে নিচের কোনটি একটি সার্বজনীন গেট, ইগনোর, নট, অ্যান্ড নাকি ন্যান্ড। আচ্ছা, তানজিম লিখেছে অপশন ডি, মুহিন লিখেছে অপশন ডি, সানজিদ লিখেছে অপশন ডি, সায়রা সিদ্দিক লিখেছে অপশন ডি। সো মোটামুটি আমরা অপশন ডি দেখতে পাচ্ছি। এখন মোটামুটি অপশন ডির বন্যা হয়ে গেছে। আমরা সবাই এই কোশ্চেনের আনসার জানি। এই কোশ্চেনে কথা বলা বা কথা বলে সময় নষ্ট করার মোটেও কোনো মানে নাই। কোনো দরকার আরেকটা নেই, আনসার হ্যাঁ। হচ্ছে অবশ্যই 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 অপশন বি, হুইচ ইজ ন্যান্ড। সো আমরা জানি যে সার্বজনীন গেট বেসিক্যালি হচ্ছে দুইটা, একটা হচ্ছে নর গেট এবং আরেকটা হচ্ছে ন্যান্ড গেট। সো এই ন্যান্ড দুটো নিয়ে কিছুক্ষণ আগেও ভাই আলোচনা করছেন। সো আই ডোন্ট থিঙ্ক এখানে আর বলার মতো কিছু আছে। সো এটার মধ্যে দিয়ে আমরা আমাদের আজকের ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে আসছি, একদম শেষের দিকেই চলে আসছি। তো আদর ভাই, ক্লাস শেষ করার আগে যদি আপনি কিছু বলতে চান। হ্যাঁ, অবশ্যই। তোমাদের জন্য আমাদের অনেক শুভকামনা রইলো। আমরা চাই তোমরা আমাদের এই লুমিনাসের লার্ন ফ্রম হোম যেই আমাদের সেশন গুলো চলে সেগুলোর মাধ্যমে সেগুলোর মাধ্যমে তোমাদের যাতে আমরা উপকার করতে পারি। আজকে তোমরা আছো বলেই কিন্তু আমরা 33তম সেশনে চলে আসছি, তাই না তানভীর? তো আজকে তোমাদের যদি কোঅপারেশন না থাকতো তাহলে কিন্তু এটা কোনো মতেই সম্ভব ছিল না। ওকে, তো একজন কমেন্ট করেছিল যে আনসার তো বলেই দিয়েছেন যে শেষ ভালো যার, কি বলছে, হ্যাঁ, শেষ ভালো যার সব ভালো তার। তো দ্যাট মিন্স আনসার শেষেরটা। তুমি অনেক ট্রিকি ভাবে আনসারটা একবারে করেছো। এমন ডিপ থিঙ্কিং দিছে ভাই, যে ডিপ থিঙ্কিং আমি দিই না এই কথাটা বলার আগে। মানে এমন ডিপ থিঙ্কিং ভাই, মানে বেসিক্যালি আমিও ভাই তুমি অনেক ভাই প্রাউড ফিল করবো এই সিরিয়াস। ডিপ থিঙ্কিং। ভাই আমি ভাই এটা লেজিট ভাবি না, আমি জাস্ট বলে দিচ্ছি শেষ ভালো যার সব ভালো যার সহজ কোয়েশ্চেন দেখে। এরপর ভাই আমি জাস্ট রিয়েলি এক্সপেক্ট করি না এই জিনিসটা। এটার পরে কিন্তু আসলে দেওয়া উচিত যে সো ডিপ। এক্স্যাক্টলি আচ্ছা, ভাই। তোমাদের উফ, জন্যই কিন্তু আমাদের এই সেশন গুলো আয়োজন করা। তা আমরা ট্রাই করি তোমাদের যেভাবে হেল্প করা সম্ভব হয়। তো তোমাদের যদি কোনো কিছুতে কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাতে পারো। আর আমরা ট্রাই করব পরবর্তীতে তোমাদের সেই সমস্যার উপর ক্লাসগুলো নেয়া।
ঠিক আছে? সেক্ষেত্রে আমরা লুমিনাস টিম তোমাদের সাথে আছি অবশ্যই। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতেও থাকবো। তো আজকে আমরা এর মাধ্যমে চাচ্ছি এই সেশনটা শেষ করতে। তো তানভীর ভাইয়া, তুমি যদি কিছু বলতা তাহলে হয়তো ওদের জন্য খুব এক্স্যাক্টলি। সো মোটামুটি আমরা আমাদের ক্লাসে শেষ পর্যায়ে চলে আসছি। সো এর মধ্য দিয়ে আমরা আমাদের আজকে ক্লাসটা শেষ করবো। তোমাদের যেমনটা ক্লাসের মাঝখানে জানাইছিলাম যে আমাদের নেক্সট এপিসোড হবে নেক্সট শুক্রবারে বাংলা। সো বাংলায় নতুন কোনো টপিক নিয়ে বা নতুন কোনো আলোচনা নিয়ে গাদ্দাফি ভাই এবং শ্রাবণ ভাই আবারও তোমাদের সামনে আসবে। তো তখন আরো পড়ালেখা হবে, আমরা আরো জিনিসপাতি শিখতে পারবো, নতুন নতুন জিনিসপাতি শিখতে পারবো। বাংলা নিয়ে আমাদের যে ভয় আছে, প্লাস বাংলা যে আমরা 9-10 বই পড়ি নাই, যে সংক্রান্ত একটা মিম গতকালকে পোস্ট করা হয়েছিল আমাদের পেজ থেকে, এবং যেখানে তোমরা অনেক মানে কি বলবো, বেশ ভালো মতো রিয়েক্ট করছো, বেশ ভালো মতো অংশগ্রহণ করছো। তো এই যে আমরা বাংলা পারি না, তো বাংলা না পারা অবস্থান থেকে একটা পারার মতো অবস্থানে যাওয়া বা একটা কঠিন সাবজেক্টটাকে সহজ করার চেষ্টা করবো আমরা আমরা নেক্সট এপিসোডে ইনশাল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই দুর্যোগকালীন সময়ে সবাই নিজেদের খেয়াল রাখবো এবং সাবধানতা অবলম্বন করবো, যতটুকু সাবধানতা আমাদের সবার অবলম্বন করা উচিত। সো দ্যাটস ইট। এর মধ্যে দিয়ে আজকে ক্লাস শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ। আসসালামু আলাইকুম।